সংবিধান ও নাগরিক অধিকার বিশ্লেষণে উচ্চকণ্ঠ তিনি, সক্ষেত্রে তুমুল আলোচিত ও প্রশংসিত। আধিপত্যের বিরুদ্ধে এবং কল্যাণ রাষ্ট্রের পক্ষে সোচ্চার এই মানুষটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। বর্তমানে সেন্টার ফর সিভিল রাইটসের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়া পোস্টের আলাপনে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনি। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সাথে আজ আমরা আলোচনা করব দেশের সংবিধান, আইন, গণভোট, রাজনীতি এবং সমসাময়িক বাংলাদেশ নিয়ে। আর এশিয়া পোস্ট আলাপনে আপনাদের সাথে আছি আমি আবিদ আজম। জনাব ব্যারিস্টার শাহরিয়ার কবির, এশিয়া পোস্টের আলাপনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ভাইয়া, শুরুতেই জানতে চাইব ছোট করে আপনার বেড়ে ওঠার গল্প, শৈশব, কৈশোর, তারুণ্য পেরিয়ে আপনি যে আইন অঙ্গনের সুপরিচিত মুখ হয়ে উঠলেন, গল্পটা কেমন? পৃথিবীতে কোনো মহাকাব্যই লেখা হয় না সুখের। দুঃখ ছাড়া, ট্র্যাজেডি ছাড়া কোনো জিনিসই হয় না। সো আমার এই পথ চলাটাও স্মুথ না, আমার এই পথ চলাটাও কি বলবো, কণ্টকাকীর্ণ। সো বাংলাদেশে মানে বিদেশের মতো জায়গায় 15-16 বছর থাকার পর এখান থেকে সব কিছু গুটিয়ে একটা অনিশ্চিত জীবনে এসে পদার্পণ করা, এবং সেটাও একটা আদর্শের জন্য, এটাও খুব কঠিন ছিল। তারপর আল্লাহর কাছে অনেক শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। তবে যে জন্য আশা, যে স্বপ্নটা দেখা, এই স্বপ্ন হয়তো শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আল্লাহ যেদিন চাইবে সেদিন হয়তো কবুল হবে। সেই স্বপ্নটা কি? একটা সোনার বাংলাদেশ। সেই স্বপ্নটা কি? বাংলাদেশ বেঁচে থাকবে কোনো আধিপত্যবাদী শক্তির কবল থেকে। সেই স্বপ্নটা কি? যে সবার আগে বাংলাদেশ, এটা খালি মুখে বলা না, এটা বিশ্বাস করা। এবং সর্বশেষ যে মানচিত্র এবং যে পতাকা পেয়েছেন আপনি 1971 সালে, প্রকৃত স্বাধীনতা তো পাননি। তো আমরা প্রকৃত স্বাধীনতাটা পেয়ে মরে যেতে চাই, সেটাই হচ্ছে চাওয়া, সেটাই হচ্ছে আশা। ভাইয়াকে দেখলে সবসময় আমরা দেখি যে আপনি অনেকগুলো বই, সংবিধান, তারপর নানা রকমের ডকুমেন্টস আপনার সঙ্গে নোট ডাউন করেন এবং পড়াশোনার মধ্যে থাকেন। এটা একটা চমৎকার একটা দিক নিশ্চয়ই। ভাইয়া, আলোচনার সরাসরি আলোচনায় আমরা যাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনার দৃষ্টিতে কতটা সুষ্ঠু হয়েছে এবং কি কি ত্রুটি ছিল বলে মনে করেন? দেখেন, এই ইলেকশনটা আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি একটা সেমিনার বলবো না, ওটা ক্লাসই বলবো, ওদের নাম ডেমোক্রেসি কী ছিল, সেখানে আমি খুব সুন্দর করে বলেছিলাম এবারে ইলেকশনটা 8-এর স্টাইলে হবে, কিন্তু একদম 2008 সালের মতো হবে না। এবং আরও একটা কথা বলেছিলাম সেখানে আমি, যে 4টা পর্যন্ত ভোট ফেয়ার হবে, মানুষজন দেখবে কোনো ভোটের বাক্স ছিনতাই হবে না, কিছু হবে না। হ্যাঁ, 2-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু সব জায়গায় মোর অর লেস সুষ্ঠুভাবে ইলেকশনটা হবে। এবং হওয়ার পরে কি হবে, যে আপনার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলি, সেই ইঞ্জিনিয়ারিংটাও হবে, ভোট কাউন্ট সব ঠিক থাকবে, ফলাফলে কি যে হবে, ফলাফলটা পাল্টিয়ে দেওয়া হবে। তার একটা জলজ্যান্ত উদাহরণ বলি আপনাকে। আপনি আগের দিন তো ফলাফল শিটে সই নিলেন, এইটার আর একটা জ্বলন্ত প্রমাণ আমি কীরকম, বাংলা এডিশনে আমি আর আজকে যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আছেন, আমরা 2জন অতিথি ছিলাম জাস্ট ইলেকশনের আগের রাতে, মানে যেদিন সকালবেলা ইলেকশন হবে ওই দিন রাতের বেলা 12টার পর উনি হঠাৎ করে, ব্যারিস্টার পুতুল, উনি ফারজানা পুতুল, উনি বললেন যে আমাকে এখনই যেতে হবে। কেন? আমার এজেন্টরা ফোন দিচ্ছে যে ফলাফল শিটে এখনই সই দিতে বলতেছেন। ভোট তো সকালবেলা। তো উনি আবার ওখানে, এটা রেকর্ডেড, আপনার চাইলে বাংলা এডিশন থেকে নিতে পারেন। উনি বললো আমি তো আজকে আর এখানে থাকতে পারছি না, কারণ তারা তো আজকে ফলাফল শিটে সাইন নেওয়ার কোনো বিধান নাই। তো আপনি একটা জিনিস দেখেন, তাহলে আপনি কি নিলেন, ফলাফল শিটে সাইন নিলেন আগের দিন, নির্বাচনের আগের দিনই, নির্বাচনের আগের দিনই। ফলাফল শিট তো ওই দিন ওপেন করারই কথা না। নির্বাচনের আগের দিন এজেন্টকে ডেকে
আগের দিন রাতের বেলা। ফলাফল শিটটা ওপেন হবে, হ্যান্ড ওভার হবে কখন? ইলেকশনের দিন রিটার্নিং অফিসার সমস্ত প্রিজাইডিং অফিসারকে ওটা পাঠাবেন। আগের দিন যাওয়ার কোনো কারণ নাই। তো একটা পূর্ব নির্ধারিত ফলাফল, তার মানে আমার মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটের উপর ভিত্তি করে মানুষের ভাগ্যের যে পরিবর্তন, সেই পরিবর্তন আর আমার আপনার হাতে নাই। যে জন্যে যে সংগ্রামটা করা, যে যুদ্ধটা করা, যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা, এই দ্বিতীয় স্বাধীনতাটা 5 তারিখেই আমার ছাত্রদের হাত থেকে ছিনতাই হয়ে গেল। যেমন 16 ডিসেম্বর আমি বলি ইন্ডিয়া ছিনতাই করে নিয়ে গেছে আমার স্বাধীনতা, ঠিক একই রকম 5 তারিখে, যার জন্য আমি ব্যক্তিগত সব সময় বলি, সেই সময় আইন উপদেষ্টা রা বলে দিচ্ছি, আমরা যেমন আইনের ভাষায় বলি গং। তো এই গঙেরা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রপতিকে রেখে দিলেন এবং এই কনস্টিটিউশনকে রেখে দিলেন এবং খুব সুপরিকল্পিতভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই বিপ্লবকে ব্যর্থ ঘোষিত করলেন। এবং এর জন্যে আপনি খালি ছাত্রদেরকে একা দোষ দিয়ে লাভ নাই, আপনি সবাই দায়ী। আমরা যারা চিৎকার করেছি, যেমন আপনাকে বলি, এখানে বসে আমি অনেক চিৎকার করতে পারি। আমি সেদিন গতকালকে নিউজ 24-এ গিয়েছিলাম, তো ওখানে শাহেদ আলম সাহেব ছিলেন আমার সাথে। তো শাহরিয়ার ভাই, আপনি চিৎকার করে লাভ আছে? আমি বললাম, শোনেন, টকশোগুলো হচ্ছে এখন আমাদের জনতার পার্লামেন্ট। আমি তো যেহেতু পার্লামেন্টের মেম্বার না, সুতরাং আল্লাহ তো মেম্বার করেনি, তাহলে আমি জনতার কাছে পুষতে পারবো কিভাবে? আপনাদের ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়ার মাধ্যমে। সো ওখানে যে জিনিসগুলো যারা বলতে পারছেন না বা যাদের বলা উচিত ছিল, যেভাবে বলা উচিত ছিল সেভাবে না পারলে সে দায়িত্বটা কাউকে না কাউকে নিতে হবে। সেই দায়িত্বটা নিয়েই আমি বলতেছি যে এবারের এই ফলাফল ঠিক ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে যে আমাদের বিপ্লব, সেই বিপ্লবকে আবার সেই ইন্ডিয়ান আধিপত্যবাদের দিকেই ঠেলে দেওয়া হলো। এই আধিপত্যবাদ রোখার যে চেষ্টা, সেই চেষ্টাকে মনে হয় ব্যর্থতায় পর্যবসিত করার একটা অপচেষ্টা বলবো না, একটা চেষ্টা, অব্যাহত চেষ্টা এখনো আছে। এবং জুলাইকে যদি আমরা কোনোভাবে ধারণ করতে ব্যর্থ হই, তাহলে বলতে হবে তাদের এই চেষ্টাটা সফল, আমরা ব্যর্থ। প্রচুর পরিমাণে ভোট বাতিল করা হয়েছে নির্বাচনে, এবং সেটার পরিমাণ কেমন বলে আপনার কাছে তথ্য আছে এবং তার যৌক্তিকতা আছে কিনা, এবং এটা ইঞ্জিনিয়ারিং ছিল কিনা, বিষয়টা আপনার কি মনে হয়? আপনাকে বললাম যে প্রথমে কি বললাম, যে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, 4টা পর্যন্ত কোনো ভোট সেন্টারে লাইনটা দেখছেন যে উপচে পড়া লাইন ছিল? উপচে পড়া লাইন ছিল না। দ্বিতীয় কথা, আপনাকে 2টা ভোট দিতে হবে। টোটাল ভোটার কত? 12 কোটি। আমরা এই হিসাবে দেখছি, যদি এই টার্ন আউট 60 বা 65 হতো, তাহলে আপনার এখানে সবসময় ক্রাউডের বিরাট লাইন লেগে থাকতো। আপনি দেখবেন যে না, লাইনটা ওইরকম ছিল না। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা হলো, সেই কথাটা কি? কথাটা হলো ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয়নি। এবং ভোট যে বাতিলের কথাটা বললেন, আমি ওই কাগজটাই খুঁজতেছি, আজ পেয়েছি। মোট বাতিলকৃত ভোট কত? মোট বাতিলকৃত ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা হচ্ছে 1,000,000 অযুত লক্ষ 74,22,737। গেজেটে যে ভোট পড়েছে কত? 7,76,00,000। 76 লাখ। জি। তো 7,76,00,000-এর 74 লক্ষ কত পার্সেন্ট হয়? নিয়ারলি 11%। 11%। নিয়ারলি 11%। জি। এই 11% বাতিল করলেন আপনি কিভাবে? 11%, তার মানে আরো একটা জিনিস বলে, এই যেখানে নিচে দেখেন একটি আক্তার সাহেবের সাইন আছে, সিনিয়র সচিবের সাইন আছে। আক্তার সাহেব, তাই তো? জি। দেখেন, কিছু জিনিস আপনাকে দেখাই। এই আক্তার সাহেব কে ছিলেন? ইলেকশন কমিশনের সেক্রেটারি সাহেব ছিলেন, তাই তো? জি। আচ্ছা, ভোট যে এবারে ডাকা হলো, কবে ডাকা হলো? ভোটটা আমাদের ডাকা হলো 11 তারিখে। জি। 11 তারিখে ডাকা হলো, এবং 11 তারিখে ওনারা করলেন কি দেখেন, সব ডকুমেন্টস গুলো ভাইয়ের কাছে আছে। এই দেখেন, 11 তারিখে, 2টা 11 তারিখ, 11 ডিসেম্বর
ডিসেম্বর। 11 ডিসেম্বর। জি জি সাইন কার্ড দেখেন তো আক্তার সাহেবের, জি এটা সাইন কার্ড দেখেন তো আক্তার সাহেবের। জি জি আপনি দেখতেছেন নির্বাচন কমিশনের নির্বাচন পক্ষে। কমিশনের পক্ষে একই দিন আপনি ভোট করতেছেন দুইটা, আপনি দুইটা তফসিল করলেন কেন? আপনি এটা গণভোটের জন্য দিলেন, এটা হচ্ছে পার্লামেন্ট ইলেকশনের জন্য। পার্লামেন্টের জন্য। আমাদের এই যে অর্ডার হয়েছে সেই অর্ডার কি আলাদা অর্ডার আছে? সেই অর্ডারের ভিত্তিতে তো আপনি ভোট করতেছেন। কোন অর্ডারের ভিত্তিতে? জুলাইয়ের যে আদেশ, সেই আদেশের পরবর্তীতে যে অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের ভিত্তিতে তো আপনি এই যে 25 তারিখে অর্ডিন্যান্সের ভিত্তিতে তো আপনি ভোট করতেছেন, ভোট করতেছেন না? জি জি তাহলে ভোট করতেছে, তাহলে একটা প্রজ্ঞাপনে আপনার দেওয়া উচিত যে 12 তারিখে দুইটা ভোট হবে। কি দুইটা ভোট হবে? একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং আর একটা হচ্ছে গণভোট। গণভোট। হ্যাঁ আপনি কিন্তু প্রথমেই সেগ্রিগেটেড করে দিয়েছেন। তার মানে আপনার চিন্তাটা কিন্তু এই আজকের বুঝটা না, এই হঠাৎ করে কিন্তু বিএনপি আজকে যেটা বলতে চাচ্ছে এটা কিন্তু হঠাৎ করে আসেনি। ইটস এ ব্রেন চাইল্ড। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্রেন চাইল্ডটা, এই আক্তার সাহেবের নামটা বারবার কেন বললাম? এই আক্তার সাহেবকে সরাতে বলা হয়েছিল ইলেকশন কমিশন থেকে। বিভিন্ন রাজনৈতিক দল দাবি করেছিল, বিএনপি বলছিল ওনাকে সরালে ইয়াই করবো না, ইলেকশনই করবো না। সো আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখেন, আপনি দুইটা ইলেকশন করলেন, তাহলে তো আপনি শপথ কি করার কথা? শপথ কি করার কথা? শপথ তো তাহলে দুইটা আলাদা আলাদা হওয়ার কথা না? আলাদা নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের না, নির্বাচনের পরিপ্রেক্ষিতে আপনি তো দুইটা নির্বাচন করতে, বিএনপির কথাটা কি যে দুইটা আলাদা নির্বাচন। জি তো দুইটা আলাদা নির্বাচন হলে আপনাকে ইলেকশন কমিশন আপনাকে শপথ পড়াবেন। তাহলে দুইটা লেটার ইস্যু করার কথা ছিল না? যে আপনি এখন আজকে সকাল 8 ঘটিকার সময় কি নেবেন? পার্লামেন্ট মেম্বার হিসাবে শপথ নেবেন। আর আপনি দুপুর 1টার সময় কি হিসাবে শপথ নেবেন? আপনি সংস্কার পরিষদের মেম্বার হিসাবে নেবেন। নিশ্চয়ই। কিন্তু ইলেকশন কমিশন কি করলেন দেখেন, মানে ওই যে মাঝে মাঝে বলে না যে ওই নিজের যেসব চুরি করতে যাওয়াটা হঠাৎ করে সেটা কি হয়ে যায়, বের হয়ে যায়। সেটা তারা তো সেটা এক্সপোজড হয়ে গেলেন, কারণ তারা 11 তারিখে যে লেটারটা দিলেন সেই লেটারের মধ্যে কি ছিল? সেই লেটারের মধ্যে ছিল যে আপনারা আগামীকালকে এসে দুইটা শপথ নেবেন। জি কি ছিল? এই যে দেখেন 11 তারিখে কি বলা আছে উপদ্রব বিষয়ে জানা যাচ্ছে যে আপনি পড়েন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখ সকাল 10টা হতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন। তাহলে কয়টা এবং ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে আক্তার সাহেবের সাইনে 10টার সময়। না কি বিষয়? 17 তারিখ। দুইটা। তাহলে তার মানেটা কি? আপনি এই যে আজকে যেটা বলতেছেন দুইটা আলাদা অবিচ্ছেদ্য নির্বাচন না, কমিশন সচিবালয়ের তাহলে আপনাকে একটা জিনিস বলি, গণভোটকে আপনি কেন আলাদা করতেছেন আপনার ভোট থেকে? কারণ এই গণভোটের প্রস্তাবক কে ছিলেন? সালাউদ্দিন সাহেব, গতকালকে সে অ্যাডমিট করছে। আজকে আপনি গণভোটকে কেন অস্বীকার করতেছেন? তাহলে গণভোটকে অস্বীকার করা কি নামন্তর না? আপনি জুলাইকে অস্বীকার করেন। আমি যখন এই ইলেকশন প্রচারণার সময় চিৎকার চেঁচামেচি শুরু করছিলাম যে বিএনপি জুলাইকে কোনো দিনই ধারণ করে না, কারণ তারা হায়ের পক্ষে কোথাও যাচ্ছে না। সর্বশেষে একদিন তাদের চেয়ারম্যান সাহেব রংপুরে হায়ের পক্ষে ভোট চাইলেন, একদিনই চাইছেন, কিন্তু চাইছেন তো একদিন। তাহলে হি ইন্ডোর্স যে এই অর্ডারটা ভ্যালিড। আপনি এই ধরে নেন এই স্যুটটা, আমি তো কাপড় পছন্দ করে তো টেলারকে দিব নিশ্চয়ই। তারপর তো টেলার হলো, মনে আমি তৈরি করে দিল। তারপরে আমি যদি বলি না এই কাপড়টা আমার কেনাই ঠিক হয়নি, তবে বলি কি আমি এটা বাদ দিয়ে দিতে পারবো? আমি হয়তো মাঝে মাঝে নাও পড়তে পারি, সেটা আমার ব্যক্তিগত। কিংবা আমার ছেলে পেলে সবাই আমাকে দিল, একটা গিফট করলো, এই জাতি আপনার হাতে তুলে দিল একটা কাপড়, সেটা গণভোটের মাধ্যমে টেলারিং হয়ে সেটা কি হলো, মেক হয়ে গেল। আপনি এখন যদি বলেন যে না আমি আমার সন্তানের এই গিফট এটা পরবো না,
তাহলে এর চেয়ে আর অপমানজনক কি হতে পারে? আমরা দেখেছি 4 কোটির অধিক অর্থাৎ প্রায় 5 কোটি মানুষ গণভোটের পক্ষে হ্যাঁ রায় দিয়েছে আর কি। এইখানে একটা জিনিস বোঝার আছে, গণভোটটা কি? গণভোটটা হচ্ছে গণরায়। আবার বোঝেন, গণভোট মানে গণরায়। এই গণভোট করার দরকার কি জন্য ছিল? গণভোটটা করার কারণটা কি? আর তার আগে একটা জিনিস বলতে হবে, এই গণভোটটা হচ্ছে একটা আদেশের উপর ভিত্তি করে। আজকে যে ডায়লামাটা হচ্ছে সেই ডায়লামাটা কি নিয়ে? ডায়লামাটা হচ্ছে রাষ্ট্রপতি আদেশটা দিতে পারেন না, এবং আইনমন্ত্রী কালকে সুন্দর মতন বললেন যে এই রাষ্ট্রপতি প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন বাই পাসিং দিস অর্ডার। আবার ওটাকে আবার ডিফেন্ড করতে যায় সালাউদ্দিন সাহেব বলছেন, আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করছি আপনি এরকম আদেশ দিতে পারেন কি না। উনি বলছে আমার সামনে যা দেয় দায়িত্ব করতে হবে। এই যে কথাটা বললেন, আপনি একটা জিনিস দেখেন, পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে এই প্রেসিডেন্ট ইজ এ নমিনাল হেড। পার্লামেন্ট যেটা পাশ করবে সেটা কিন্তু প্রেসিডেন্ট না বলতে পারবে না। তো জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে কি? আপনার সর্বদল বসে এটাকে করলেন। কেন আপনি এই রেফারেন্ডামটা চাইলেন? রেফারেন্ডাম চাইলেন এই কারণে, দেখেন এই আদেশের প্রথম লাইনে কি বলা আছে, জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশ ঘটিয়াছে। তাহলে জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়, সেটা রিফ্লেকশনটা কোথায়? এই গণরায় মানে গণভোটে। কেন জনগণের রিফ্লেকশন দরকার? 142 দিয়ে আমাদের সংবিধান, এখানে কিন্তু এটাকে বলছে সংস্কার। আপনি একটা জিনিস বুঝেন, সংস্কার আর 142 ল্যাঙ্গুয়েজটা কি দেখেন, 142-তে বলা আছে সংশোধন। কি লেখা আছে? জি, সংশোধন ক্ষমতা। ক্ষমতা। এই ক্ষমতাটাকে বলে কনস্টিটিউটেড ক্ষমতা আর কনস্টিটিউয়েন্ট ক্ষমতা। এটা বাংলায় হচ্ছে, একটা হচ্ছে গঠন করার ক্ষমতা, আর গঠন করার পরে আর একটা হচ্ছে পরিবর্তন করার, পরিমার্জন করার ক্ষমতা। তাহলে আমি যদি কোনো জিনিস তৈরি না করি তাহলে কি সেটা কি পরিবর্তন করা যাবে? যাবে না। তো এই একমাত্র গঠন করার ক্ষমতাটাই কাকে দেওয়া আছে? এই আর্টিকেল 7-এ দেখেন কি বলছে। আর্টিকেল 7-এ কি বলছে? জোরে করে পড়েন। All power in the republic belongs to the people. people. এই পর্যন্ত থাকে। All power of the republic belong to the people. এইটা একটা এক্সপ্লেনেশন আছে। পাকিস্তান আমলে ওই বেসিক ডেমোক্রেসিতে ওই কনস্টিটিউশনে, আইয়ুব খানের কনস্টিটিউশনে এই কথা লেখা ছিল এবং এটা নিয়ে রিট হয়েছিল যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে মানুষ কিভাবে সমস্ত ক্ষমতার মালিক হয়? আসমা জিলানি কেসে এটা খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তার যে ক্ষমতা, ইয়েস হি ইজ দ্য পাওয়ার অফ দ্য ইউনিভার্স, আর আমি আমার যে ভূখণ্ড, সে ভূখণ্ডে আল্লাহ আমাকে যে ক্ষমতাটুকু ডেলিগেটেড করছে সেটা আমি এক্সারসাইজ করবো ইন দ্য নেম অফ আল্লাহ। সো আই এম এ কাস্টোডিয়ান। আমি আবার এই ক্ষমতাটাকে আমি আবার পার্লামেন্ট মেম্বারের কাছে দিতে পারি। কতটুকু দিতে পারবো? যতটুকু তার ইখতিয়ারে থাকবে। ইখতিয়ারের বাইরে যে সে কোনো কিছু করতে চাইলেই সে সেটা করতে পারবে না। কেবলমাত্র আমি পারবো। এই সংবিধান থাকবে কি থাকবে না, এটা তো এই চুক্তিটা কার সাথে? জনগণের সাথে। দেশের চুক্তির নামই হচ্ছে কনস্টিটিউশন। সো এই চুক্তি ভাঙারও ক্ষমতা জনগণের আছে, করারও ক্ষমতা জনগণের আছে, সব কিছু করার ক্ষমতা। ওই জন্য বলা হচ্ছে গণরায়। গণরায়টা এই জন্যেই যে আমি আমার ক্ষমতায় বলে 70% লোক বলে দিলাম এই কনস্টিটিউশন মানি না, তুমি এই কনস্টিটিউশন রদবদল করো। এবং আরও দুঃখের বিষয় কি, প্রতারণাটা কোথায় হচ্ছে? আপনারা কেন এই আদেশটা আসছে তো 13ই নভেম্বর, আদেশটা আসছে কবে? 13ই নভেম্বর। আপনি যদি বলেন এই আদেশটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না, আদেশটা কনস্টিটিউশনের বাইরে, এক্ষেত্রে আমি একটু যোগ করি ভাইয়া। এখানে সংসদে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য জারি করা রাষ্ট্রপতির যে আদেশ ছিল সেটাকে জাতিসংঘে প্রতারণার দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর আমি জনাব বলে সালাউদ্দিন দিচ্ছি, আহমেদের তরফ থেকে। বলতেছি। তো এটা উনি তো এখানে ছিলেন। প্রথম কথা হলো উনি প্রতারণার তলে অংশীদার। উনি তো এখানে ছিলেন। এই আদেশ পাশ হওয়ার পর আপনি এটা রিট ফাইল করতে পারতেন না? আমরা এত রিট বিএনপি ফাইল করেনি এই ইয়ার বিরুদ্ধে, যাদের দোয়েল সিটিজেনশিপ তাদের বিরুদ্ধে রিট কেন অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গেল না? তাহলে আপনি এটাতে করলেন না কেন? এটার উত্তর আবার দিয়ে দিচ্ছেন আলতাফ আজকের স্পিকার সাহেব। তখন এটা বলিনি, কারণ বললে তার ভোট হয় না। তখন এটা বলিনি, বললে তো ভোট ওনারা দিতেন না। আচ্ছা আচ্ছা, আপনি একটা তাহলে এটা কি কানিং ডিভাইস না? এটা কি অসততা না? এবার আপনার কথাতে চলে যায়। ধরে না সালাউদ্দিন সাহেব কি বললেন যে এইটা কি, এই দলিলটা কি বলেন এখনই যে প্রশ্নটার মধ্যে কি লেখা আছে? সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য জারি করা যে রাষ্ট্রপতির আদেশ, সেটাকে জাতির প্রতারণার দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে আর কি। তাহলে জনাব সালাউদ্দিন এই আদেশটা কে সাইন করলো? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি করেছে। তাহলে প্রতারণা কে করলো? রাষ্ট্রপতি করলো। জি, আইনমন্ত্রী কিন্তু একই কথা বলছে। কি বলছে? যে রাষ্ট্রপতি প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন। প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন। সো ফ্রড কে করতেছে? রাষ্ট্রপতি করলো। রাষ্ট্রপতি যদি ফ্রড করে, তাহলে আপনি বলতেছেন এই যে কিছুদিন আগে আমি যে রিট ফাইল করছি যে রাষ্ট্রপতি রিমুভের, এখন তো আপনি হয়ে গেলেন তো প্রধান আমার কি এভিডেন্স হয়ে গেলেন। কেন এভিডেন্স হয়ে গেলেন? দেখেন, রাষ্ট্রপতিকে অভিশংসন, রাষ্ট্রপতিকে কখন অভিশংসন করা যায়? যখন সে তার শপথ ভঙ্গ করবে। তার শপথে কি লেখা আছে? রাষ্ট্রপতির যে শপথ, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। হ্যাঁ, নির্বাচিত পার্লামেন্টের মধ্যে প্রথম কথা হলো যে শপথে সে যে শপথটা নিলেন এই থার্ড শিডিউলে, সেই থার্ড শিডিউলে শপথের ল্যাঙ্গুয়েজটা কি? দেখেন আপনি ল্যাঙ্গুয়েজটা তফসিল নাম্বার 3-তে দেখেন কি লেখা আছে। তফসিল নাম্বার 3-তে লেখা আছে আই উইল ডিফেন্ড দিস কনস্টিটিউশন। আই উইল ডিফেন্ড দিস কনস্টিটিউশন। তাহলে আমি এই কনস্টিটিউশনকে কি করব? আমি এই কনস্টিটিউশন ডিফেন্ড করব, তাই তো? রক্ষা করব। বাংলাটা কি বলছে দেখেন। আমি আইন অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রপতি কি হলো সহিত পালন করব, বিশ্বস্ততার সহিত। জি জি। তাহলে আপনি প্রতারণা করলেন মানে কি? বিশ্বস্ততা ভাঙলেন। পরে কি? আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অনুগত পোষণ করব, আমি সংবিধানের রক্ষক, সমর্থক ও নিরাপত্তা করিব। তাহলে প্রথম হচ্ছে সে এই তার শপথের বিশ্বস্ততা হারালেন। দ্বিতীয়, সংবিধানের রক্ষা করার পরিবর্তে সংবিধানের সাথে সে প্রতারণা করলেন। তাহলে তার শপথ ভঙ্গ করলেন। শপথ ভঙ্গ করলে কি হয়? বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ সংবিধান থার্ড শিডিউল, এই দেখেন থার্ড শিডিউল 148 অনুচ্ছেদ তৃতীয় তফসিলের ভাইয়া দেখাচ্ছিলেন। দেখেন এবার চলে যায়। তাহলে শপথ যদি ভঙ্গ করেন উনি, এটা কে বিএনপির 2 জন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী 2 জন বলতেছেন। কি বলতেছেন? যে উনি ওনার শপথ ভঙ্গ করছেন। শপথ যদি ভঙ্গ করে থাকেন তাহলে কি হবে? এই দেখেন 52-তে কি বলা আছে? রাষ্ট্রপতি অভিসংগ, এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর এই সংবিধান লঙ্ঘন। হ্যাঁ, তাহলে তার শপথ কি করলেন? তিনি লঙ্ঘন করলেন না করলেন না? তাহলে আপনি যদি আজকে এই রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারিবে, অভিশংসন করতে হবে। জি। এবং এই ইংলিশটা দেখেন, এই সাইডে বামে শাল লেখা আছে, মেয়ে না। আপনি একটা প্রতারণা ব্যক্তিকে আপনি যখন করবেন, তার মানেটা কি? আপনি তাকে যদি অন করেন, আপনি এই কনস্টিটিউশন করে কালকে বলছেন, তাহলে এই কনস্টিটিউশন যদি আপনি রেখে দিতে চান, এই কনস্টিটিউশন অ্যাবাইড বাই হন, তাহলে আপনার আজকে তো অভিশংসন বিল আনতে হবে রাষ্ট্রপতিকে সরানোর। আপনি যদি অভিশংসন বিল না আনেন, তাহলে বোঝা যাবে এটা ওই যে বল না বাত মে বাত, এটা একটা কথার কথা। এটা একটা কথার কথা। আপনার আসল উদ্দেশ্য এটা না। আপনার আসল উদ্দেশ্যটা তাহলে কি? আপনি জাতির সাথে প্রতারণা করতেছেন জুলাই নিয়ে। আপনি আমাদের লয়ার, আমরা বলি উই প্লে উইথ দ্য ওয়ার্ডস, উই প্লে উইথ দ্য ওয়ার্ডস। তো উনি ওইখানে আর একটা জিনিস বলেন, এই সংবিধান এটাকে বলা হয় প্রাইমারি ল। কি বলা হয়? প্রাইমারি ল।
কেন প্রাইমারি ল বলা হয়? এই সংবিধান যদি আপনাকে ক্ষমতা দেয় কিছু করার, আপনি পারবেন, না ক্ষমতা দিলে পারবেন না, এই তো কথাটা। আচ্ছা, আমি সেদিন আপনাকে ধরে নেন একটা প্রশ্ন করলাম যে সংবিধানের আপনি এই ৭-এর খটা পড়েন, ৭-এর খ কি বলা আছে? ৭-এর খ একদম নিচে। ৭-এর খ, হ্যাঁ। সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। তাহলে আপনি যে সংবিধানের কথা বলে আমাকে বলতেছেন চলেন এই সংবিধানের মধ্যে থেকে পরিবর্তন করি, আমি বলছি যে কি হবে, ডুয়েল কি হবে, দ্বিতীয় একটা কক্ষ হবে না? বলে দিলে কি সংবিধানে মৌলিক কাঠামোতে এটা নাই, পরিবর্তন করা যাবে না। আচ্ছা, যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি হবে দেখেন, ৭-এর ১-এর কটা পড়েন, ক পড়ে এইটা পড়বে। আচ্ছা আচ্ছা, ভাইয়া বললেই হয়তো না আপনি পড়েন মানুষ জানুক। আচ্ছা, আমি পড়বো। আচ্ছা, ৭-এর খ ক ক আচ্ছা, এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল কিংবা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা খ এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকদের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হলে শাস্তি কি? ফাঁসি। তাহলে বললো ওই সংবিধান। আচ্ছা, এই সংবিধানে এখন বলা আছে শেখ সাহেব হচ্ছে স্বাধীনতার ঘোষক। আমরা সবাই জানি এটা মিথ্যা, স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান। এবং আমি যতটুকু সংবিধান পড়েছি আমি দেখেছি এখানে বলা হয়েছে সব সরকারি বেসরকারি অফিসে ওনার ছবি টানানো, সেটা তো ৪-এর খতে আছে, ওই ছবির প্রসঙ্গ বাদ দেন। আপনি এখানে আগে আসেন, ওনাকে জাতির পিতা বলছে, উনি জাতির পিতা না। প্রথম কথা হলো যে আপনি তো যে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্র জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক যে এই সংবিধানের মধ্যে ঢুকাবেন, ৭-এর ক খ থাকতে কিভাবে ঢুকাবেন? আপনি যে বলতেছেন যে কালকে আইনমন্ত্রী খুব করে বলল এটা হচ্ছে ৭১-এর রক্তের সংবিধান, ৭১-এর রক্তের সংবিধান, ৭১ রক্তের সংবিধান না, এই সংবিধান ভারতের ক্রাফটের সংবিধান। পৃথিবীর কোনো দেশে নাই ফরেন চুক্তি কোনো রাষ্ট্রের সাথে করলে সেই চুক্তি প্রকাশ করা যাবে না। আমার কনস্টিটিউশনে আছে ফরেন চুক্তি প্রকাশ করা যাবে না। কেন? প্রথম চুক্তি যখন করছেন সেটা ভারতের সাথে দাসত্বের চুক্তি করছেন। এই দাসত্বের চুক্তি যেন মানুষকে দেখাতে না হয় সেজন্য এটা ইন্ডিয়া ঢুকায় দিল। আমি ওই জায়গায় যাব না। দ্বিতীয় আর একটা কথা, কালকে আইনমন্ত্রী আর একটা কথা বলছেন, আমি একটু জানতে চাই যে আপনি যে খুব জোরালোভাবে বলেছেন যে ৭২-এর সংবিধান ভারতের রচনা করা, এর সপক্ষে আসলে কি প্রমাণ আছে? ওই যে কয়েকটা জিনিস দেখায় দিই। হ্যাঁ, একটা বললাম। আচ্ছা, আমাদের প্রথম জিনিস কি, এই কনস্টিটিউশন আপনাকে কি দিয়েছে? এই কনস্টিটিউশন কি আপনার ভোটের ভাতের কোনো অধিকার দিচ্ছে? গুম খুম থেকে সংবিধান রক্ষা করতে পারছে? কেন পারেনি? কারণ এই সংবিধান যখন তৈরি করা হয় আমাদের বললো মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের মধ্যে আপনি যদি যান ৩৯ আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা। এই চিন্তা ও বিবেকের স্বাধীনতায় বলছে কি জানেন, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আপনি কোনো কথা বলতে পারবেন না। তাহলে আমরা যে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, এই কথা বললে আপনি কিন্তু কি করে দিচ্ছেন, এই কথা বলার আপনার বাক স্বাধীনতা নাই। এবং এটাই করলো তো। আপনাকে এই সংবিধান কেন বললাম, এই সংবিধান এই জন্যে বললাম তৈরি করা, দলীয়করণ করা এই সংবিধানের মধ্যে দেওয়া আছে। কিরকম দলীয়করণ করা? আপনি অ্যান্টি করাপশন কমিশন কাকে বসাবেন, এটা সংবিধান বলা আছে যে মেজরিটি পার্টি তাকে যাকে ইচ্ছা বসাতে পারে। হাইকোর্টের বিচারপতি যাকে ইচ্ছা তাকে, যে মেজরিটি থাকবে, যে দল ক্ষমতায় থাকবে তাকে বসাতে। এবং এখানে আরও একটা সুন্দর কথা বলি, মৃত্যু আর বিপ্লব ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো পথ এই কনস্টিটিউশনের মধ্যে নেই।
সেই জন্যেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি করা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি করা হয়েছে। না চালু করা হয়েছিল, আচ্ছা, এবং সেটাকে আবার বিলুপ্তি করা হয়েছে পরবর্তী কারণ ৭২-এর সংবিধান হচ্ছে কি এক নায়কতন্ত্র বাকশালের কাঠামো তো তৈরি করে দিলেন আপনাকে, যাতে আমার ট্রাস্টেড বন্ধু শেখ সাহেব আমাকে এটা হ্যান্ড ওভার করে দিয়ে চলে যেতে পারে। আপনাকে স্বাধীনতা তো এই কনস্টিটিউশন দেয়নি। এই কনস্টিটিউশন যদি স্বাধীনতা দিত তাহলে ৭৩ সালে এই লুটপাটের ভোট হতে পারত। ৭৩ সাল আপনি ৭২ সালে ২৫,০০০ বিহারিকে হত্যা করছেন, আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। ৭২ সালে নন বেঙ্গলিদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি সব আপনি দখল করে নিয়েছেন, বিচার হয়নি। জাসদের ৩৩ থেকে ৩৫,০০০ লোককে হত্যা করা হলো, গুম করা হলো, তাদের বিচার হয়নি। আপনি তখন কি করলেন, শপথ না নিয়ে আমি শেখ সাহেব রাষ্ট্রপতি, প্রথম অবৈধ রাষ্ট্রপতিকে শেখ মুজিবুর রহমান। এই কনস্টিটিউশন কি মানুষের কনস্টিটিউশন? মানুষের রেফারেন্ডাম আসছে? এই কনস্টিটিউশন কোনো মানুষের ভোট দেওয়া হয়েছে? এই কনস্টিটিউশন কোনো পার্লামেন্টে পাস হয়েছে? এই কনস্টিটিউশন যে আমরা বলতেছি গণপরিষদ, সেই গণপরিষদ মেম্বার কোথায় থেকে পাইলেন? সব তো আওয়ামী লীগের, একমাত্র সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়া। এবং সেই আওয়ামী লীগের এমপিরা কি ৭০ সালে নির্বাচিত, তাদেরকে তো এই কনস্টিটিউশন করার ম্যান্ডেটই দেয়নি কেউ কোনো দিন। এই কনস্টিটিউশন, আরো একটা জিনিস আপনাকে বলি, এই কারণেই কি এই সংবিধানকে ফ্যাসিবাদী সংবিধান বলা হয়? খালি ফ্যাসিবাদী সংবিধান শোনে, ইন্ডিয়ার মতো দেশে আম্বেদকরকে যখন কনস্টিটিউশন রচনা করার দায়িত্ব দেওয়া হলো, তখন এই কনস্টিটিউশন নিয়ে যে জেনিং চেম্বারে নিয়ে গেছিল ইন্ডিয়া, শ্রীলঙ্কারটা জেনিং চেম্বারের, পাকিস্তান, নেপাল সবারটা জেনিং চেম্বার। দেখেন আপনি একটা ডেটগুলো দেখেন, আপনি ডেটগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা ডক্টর কামাল হোসেন সাহেব আইদার তাকে হতে হবে কি অ্যাঞ্জেল ছাড়া এইভাবে সংবিধান রচনা করা কোনোভাবেই সম্ভব নয়। এপ্রিল মাসে 1972 সালে 10ই এপ্রিল গণপরিষদ গঠিত হয়। কবে হয়? 10ই এপ্রিল। এপ্রিলে গঠিত হওয়ার পরে কমিটি করে দিলেন এপ্রিলের শেষে কমিটি করে দেওয়ার পরে আপনি এই দেখ বলে দিচ্ছি, বাংলাদেশ কনস্টিটিউট অ্যাসেম্বলি অর্ডার পাশ হলো মার্চ 23, 1972। 23শে মার্চ 1972 সালে কি হলো, এটা হচ্ছে পাশ হলো প্রথম। 430 জন মেম্বার নিয়ে কি করলেন আপনি, অ্যাসেম্বলি করলেন 430 জন মেম্বার নিয়ে, এবং আওয়ামী লীগ ছাড়া কেউ নাই। 10ই এপ্রিল 1972 সালে আপনি কি করলেন, এই কনস্টিটিউট অ্যাসেম্বলি 34 মেম্বারের একটা কমিটি করে দিলেন। তাহলে এই কমিটি বসা শুরু করলো কবে থেকে? 11ই এপ্রিল থেকে। আপনি নভেম্বরের 4 থেকে বললেন কনস্টিটিউশন রেডি। তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর হচ্ছে ড্রাফট রেডি। 6 মাসের মধ্যে ভারতের মতো পাকিস্তানের লাগছে 12 বছর, ভারতের লাগছে 3.5 বছর, আর আমি 6 মাসের মধ্যে এই 153 ধারার একটা কনস্টিটিউশন রেডি করলাম। এবার আরো একটা কথা আছে, ডক্টর কামাল হোসেনের সাক্ষাৎকার আছে, দেখেন যে আমরা যখন ড্রাফট অক্টোবর মাসে নিয়ে গেলাম শেখ সাহেবের কাছে, শেখ সাহেব পকেট থেকে একটা কনস্টিটিউশন বের করলেন করে খালি কে আমাদের এটা কেটে দিলেন, আমাদের এটা কি করলেন, কেটে দিলেন। তো শেখ সাহেবকে ওই কনস্টিটিউশন কে লিখে দিল? সবসময় একটা জিনিস, চোর কিছু সিমটম রেখে যাবে। এই কারণে বললাম যে একটু আগে যে কথা বলতেছিলাম, সুতরাং এই কনস্টিটিউশন বাস্তবিকভাবে কোনোভাবে এইটা জনগণের মুক্তিযুদ্ধের রিফ্লেকশন না। কারণ মুক্তিযুদ্ধের রিফ্লেকশন কি ছিল? 1970 সালে আমরা বলছি যে ইসলামের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, আমরা বলছি কোরআন সুন্নাহ আমরা চাই না, আমরা বলছি কোরআন সুন্নাহ আমরা সেকুলার হয়ে যাব, এই জন্য যুদ্ধ না। আমাদের যুদ্ধটা কি? আমরা তো যুদ্ধ 25 তারিখ পর্যন্ত কেউ যুদ্ধ চায়নি, শেখ সাহেবই তো চায়নি। 25 তারিখ পর্যন্ত কি শেখ সাহেবের কোনো আছে যে সে মুক্তিযুদ্ধ ঘোষণা করছে? তাজউদ্দিন আহমেদ তার প্রমাণ। তাহলে 25 তারিখ রাতে এই যুদ্ধটা চাপিয়ে দিল কে? পাকিস্তান। আমরা নিরুপায় হয়ে একটা সশস্ত্র, যেভাবে হাসিনা আমার উপর আক্রমণ করলো, মরণক্ষয়ের মানে যে যুদ্ধে যে অস্ত্র ইউজ করে সেই অস্ত্র ইউজ করলো, পাকিস্তানও করলো, হাসিনাও করলো। হাসিনা উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি চালালো তার নিজের জনগণকে, পাকিস্তানও তার নিজের জনগণের উপরে চালালো। এই যে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে আমরা যে যুদ্ধ করলাম সেটাই বিপ্লব।
আমি কেন আইনমন্ত্রীর কথাটা আনলাম, উনি কালকে বললেন দুইটা কথা। একটা, সালাউদ্দিন সাহেব বললেন এই অর্ডারের অস্তিত্ব কনস্টিটিউশনে নাই। ইন্টারিম গভর্নমেন্টের অস্তিত্ব এই কনস্টিটিউশনে কোথায় আছে? এবার আরো সিরিয়াস ম্যাটার দেখেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেলের কি অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কি করতে হবে? প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। 6 তারিখে বাংলাদেশে প্রধানমন্ত্রী পাইলেন কই আপনি? মাননীয় অ্যাটর্নি জেনারেল মানে আজকের আইনমন্ত্রীকে 6 তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। 6 তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে? 6 তারিখে। 6 তারিখে। আপনি 6 আগস্ট 2024 6 আগস্ট 2024-এর কথা বলছে। শপথ কিন্তু হয়েছে 8 তারিখে। আবার খেয়াল করে দেখেন, উনি কালকে বলছে যেভাবে আমি অ্যাটর্নি জেনারেল হয়েছি, যেভাবে ওনারা শপথ নিছে ঠিক একইভাবে আমি শপথ নিছি। না, জাতিকে বিভ্রান্ত করলেন আপনি। আপনি কিভাবে প্রথমে অ্যাটর্নি জেনারেল হন? তখন তো প্রধানমন্ত্রী নেই। দ্বিতীয় কথা, কোন গভর্নমেন্টই তো কোন সরকারই নাই তো। সরকারই ছিল 5 থেকে 8 তারিখ পর্যন্ত তো সরকার নাই। তাহলে হু অ্যাপয়েন্টেড ইউ? আপনি যদি গতকালকে স্বীকার করে নিতেন এই জুলাই সনদ, এই জনগণের ম্যান্ডেট, এই জনগণের, আমি ছিলাম সেদিন অ্যাটর্নি জেনারেল। উনি এটা বলতে পারেননি কেন জানেন? উনি এটা বললে তো ওনাকে জুলাই স্বীকার করে নিতে হয়। এবং তারও কথাটা শোনেন, উনি অ্যাটর্নি জেনারেল হয়ে কি করলেন? 106-এ কি চাইলেন? একটা পরামর্শ চাইলেন। কার কাছে পরামর্শ চাইলেন? রাষ্ট্রপতিকে দিয়ে পরামর্শ চাওয়া হলো। কার কাছে? অ্যাপিলেট ডিভিশনের কাছে। আমরা সবাই জানি জীবন ভয়ে তখন অ্যাপিলেট ডিভিশন সমস্ত জাজেসরা কে কোথায় ছিল আমরা জানি না। অ্যাটর্নি জেনারেল সাহেব বলতে পারবেন উনি কোনো হিয়ারিং করছেন, উনি বলতে পারবেন কোথায় থেকে উনি এই সাইনগুলো নিছেন। হ্যাঁ, সাইন আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, ওই অর্ডারে সাইন আছে। এই সাইনগুলো উনি কিভাবে পাইলেন? কোনো এক সময় যদি প্রধান বিচারপতি বলে সেদিন আমাকে জোর করে আমার কাছ থেকে সাইন না হয়েছে, কি উত্তর দিবেন আজকের আইনমন্ত্রী? আজ পর্যন্ত কোনো জায়গায় সাক্ষাৎকারে তো প্রধান বিচারপতি এই কথা বলেনি। দ্বিতীয় কথা বলি, ওনারা বলতেছেন এই অর্ডার কনস্টিটিউশনের মধ্যে নাই। সুপ্রিম কোর্ট তো সৃষ্টি কিসের মাধ্যমে? কনস্টিটিউশনের মাধ্যমে। সুপ্রিম কোর্টের জাজেসরাও কি নেই? শপথ নেই কি এই কনস্টিটিউশন রক্ষা করব। সুপ্রিম কোর্ট কি এই কনস্টিটিউশনের উপরে? সুপ্রিম কোর্ট হচ্ছে গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। সেই সুপ্রিম কোর্ট যে কনস্টিটিউশনের মধ্যে ইন্টিম গভর্নমেন্ট নাই, সে ইন্টিম গভর্নমেন্টের কথা বললেন কিভাবে? এখানে আপনার আমি তার লজিকে ফিরে যাচ্ছি। অর্ডার যদি আনকনস্টিটিউশনাল হয়, কনস্টিটিউশনের মধ্যে না থাকে, তাহলে সুপ্রিম কোর্ট কিভাবে যে জিনিস কনস্টিটিউশনের মধ্যে নাই, আজকের আইনমন্ত্রী সেই সময় 6 তারিখে কিভাবে কনস্টিটিউশনের বাইরের একটি সরকার গঠনের পরামর্শ নিয়ে আসলেন? তাহলে উনিও ফ্রড প্র্যাকটিস আপন দ্য রেগুলেশন। কি প্র্যাকটিস? ফ্রড আপন দ্য রেগুলেশন। ওনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ফ্রড। কারণ উনি ওই 106 না আসলে তো 8 তারিখে সরকার গঠন হয় না। তাহলে হয় ওনাকে মেনে নিতে হবে এই আমি অ্যাটর্নি জেনারেল হয়েছি এই বিপ্লবের ফসল, 8 তারিখের সরকার বিপ্লবের ফসল, এই 12 ফেব্রুয়ারির নির্বাচন বিপ্লবের ফসল, আর এগুলো সবই সম্ভব হয়েছে জুলাই সনদের জন্য। এই কথাটাকে রিফিউট করেন। উনি বলছেন যে উনি এই 152 অর্ডারও দেখাইছে। আমি ওনাকে খালি একটা জিনিস বলবো, সালাউদ্দিন সাহেব একটুকুন পরিষ্কার করেন। 106-এ আপনি যে কথা বললেন যে অর্ডারের অস্তিত্ব কনস্টিটিউশনের মধ্যে নাই, সেই অর্ডার দিয়ে প্রতারণা করছে জাতির সাথে কে? রাষ্ট্রপতি। এটাই তো উনি বলছেন যে সরকারের ফরম্যাটটা এই কনস্টিটিউশনের মধ্যে নাই। আপনার দলের মানবাধিকার সম্পাদককে আপনি অ্যাটর্নি জেনারেল বানালেন কিভাবে? কোন সংবিধানের কোন প্যারাগ্রাফের আন্ডারে? এবং বানিয়ে তাকে দিয়ে আপনি যে ইন্টিরিম গভর্নমেন্ট করার 106-এর, আবার আমি জাতির সামনে পরিষ্কার করে বলতেছি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপদেশ ছাড়া অ্যাটর্নি জেনারেল নিয়োগ করতে পারে না। 6 তারিখে কোনো গভর্নমেন্ট ছিল না, রাষ্ট্রপতি তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলেন কিভাবে? অ্যাটর্নি জেনারেল মহোদয় 106-এর মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছ থেকে ইন্টারিম গভর্নমেন্টের একটি প্রবিধান নিয়ে আসলেন। ডক্ট্রিন অফ নেসেসিটি বলেন, যা বলেন, কনস্টিটিউশনের বাইরে যাওয়ার সুপ্রিম কোর্টের ক্ষমতা নাই। যে অর্ডারের মাধ্যমে আপনি বললেন প্রতারণা করছে রাষ্ট্রপতি, সেই একই কাজ তাহলে কি আপনি বলতে চান সুপ্রিম কোর্ট প্রতারণা করছে? সুপ্রিম কোর্ট তাহলে প্রতারণা করছে জাতির সাথে? এই বলে
পুরো বিপ্লবটাকে আপনার ধূলিসাৎ করে দিচ্ছে। সুপ্রিম কোর্ট করেনি, এবং আপনি আজ পর্যন্ত বলতে পারেননি তারা কোথায়, কোনো হিয়ারিং হয়নি, কারণ 6 তারিখ আমরা জানি কি অবস্থা ছিল রাষ্ট্রের। তাহলে আপনি প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পাইলেন কার ইশারায়? দ্বিতীয় কথা, আপনি এই 106 অবটেন করলেন কিভাবে? আপনি দয়া করে এই ব্যাখ্যাটা দেন। যে ব্যাখ্যায় বলতেছেন আজকে অর্ডার অবৈধ, আপনি প্লেসই করবেন না ইয়াতে, কিসে প্লেস করবেন না? এই জাতীয় সংসদে। তাহলে আপনি সেই রাষ্ট্রপতিকে কিভাবে এই এন্ট্রিম গভর্নমেন্ট করালেন? শপথ তো পরেকার কথা, 8 আচ্ছা, তারিখ তো একটু অনেক একটু পরে। ছোট করে জানতে চাও ভাইয়া, জি, জি। ফ্যাসিবাদী সংবিধান বা ভারতের লিখে দেয়া আপনি বলছিলেন, আপনার একজন বিশিষ্ট আইনজ্ঞ হিসেবে আপনার সাজেশনস কি? এই সংবিধান কি পুরোপুরি রহিত করতে হবে, সংস্কার করতে হবে, না পুনর্লিখন করতে হবে? কোনটা আচ্ছা, প্রস্তাবনা? পুনর্লিখন করতে হবে না, এটা হচ্ছে সংস্কার করতে হবে। আর সংস্কার করতে গেলেই দেখা যাবে যে 2/3 কনস্টিটিউশনে চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যেটা বলতেছি, একটা জিনিস বলে দিই, যেটা নতুন করা হবে তার নামও তো গণপ্রজাতন্ত্রী সংবিধান লেখা হবে, তাই লেখা হবে না? জি জি আমরা তো কি পরিবর্তন, সংস্কার মানেটা কি? আমার জায়গায় আমি নতুন করে বাড়ি করব, এটার নামই তো সংস্কার। জি। কাটা মোটা আছে অনেক দিনের পুরাতন বাড়ি, আচ্ছা পিলার টিলার নেই, আগে কি ব্রিকের ওয়াল হতো না? এখন তো আরসিসির ওয়াল হয়। তাহলে আপনি বাড়ি পুনর্নির্মাণ আর কি। পুনর্নির্মাণ, আমরা তো এটাই, সেজন্য তো সংস্কার বলা হয়েছে। আর সংস্কার আর ইয়ার মধ্যে 142-র মধ্যে 142 মানে একটা বাড়ির জানালা পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনি ভিত দিয়ে আবার বাড়িটাকে নতুন করে তৈরি করতে পারবেন। এটা তৈরি করতে পারবে কি একমাত্র বাড়ির মালিক যদি কি দেয়, কনসেন্ট দেয়। আর ভাড়াটিয়া হলে কি করতে পারবেন? ভাড়াটিয়া কোনো দিন, পার্লামেন্টের মেম্বাররা হচ্ছে ভাড়াটিয়া, একদম সহজ কথায় বলে দিই। পার্লামেন্টের মেম্বার, আপনি একটা বাসা ভাড়া নিছেন, বেসিন ভেঙে গেছে, বেসিন চেঞ্জ করতে পারবেন, জানলার গ্লাস ভেঙে গেছে, জানলার গ্লাস চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি কি একটা রুম এক্সট্রা বাড়াতে পারবেন? কে বানাতে পারবে? বাড়িওয়ালা বানাতে পারবে। এখন আপনি যদি বলেন আমাকে তো ভাড়া দিচ্ছে, আমি একটা রুম বানাবো, আপনি বাড়িওয়ালার কনসেন্ট ছাড়া তো বানাতে পারবেন না। এটা কে বলে বানাতে পারে? জমির মালিক। তো জমির মালিকটাকে, এই জমিনের মালিক হচ্ছে আমি সিটিজেন। আপনি সাথে বলতেছেন কি, আপনি আরেকটা জিনিস সুন্দর করে দেখেন, আমি সার্বভৌম ক্ষমতার মালিক, রাষ্ট্রের মালিক আমি না? আমি তো জনগণ। জনগণ, জনগণ মানে কি? আমি আপনি তো। তাহলে ক্ষমতা, অর্ডার দেওয়ার ক্ষমতা কার? জনগণের। 70% জনগণ অর্ডার দিছে, যা আছে এই জুলাই সনদে হুবহু আপনি কি করবেন? বাস্তবায়ন করবেন। আপনাকে এই ক্ষমতা দিল কে? এটা কিন্তু প্রশ্ন তোলার। আমি জনগণ আপনাকে অর্ডার দিচ্ছি, জুলাই সনদ বাস্তবায়ন করেন। আপনার 55 না 51% ভোট পাইছেন, সেটা না 70% লোক আমি এক জায়গায় দাঁড়ায় বললাম এইটা তুমি পালন করবা। ভাড়াটিয়াকে বললাম বাড়ি কিন্তু তুমি করতে পারবা না, ওখানে ঘর করতে গেলে তোমাকে বের করে দেব, যান আপনি ঘর করেন। আরেকটা বিষয় এক্ষেত্রে, আমরা গতকালকে সংসদে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকার পরও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ নেতার পক্ষে সংবিধান সংশোধনী কমিটির প্রস্তাব দিয়েছেন, এর কারণ কি আসলে? আচ্ছা শোনেন, কমিটির প্রস্তাব তো সুন্দর, 270 দিন খাননি জনগণের টাকায় কনসেনসাস কমিশনে, এটা আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকায়। ইউনূস সাহেব সরকার চালাইছেন, কনসেনসাস কমিশন বসছেন, এসির মধ্যে বাতাস খাইছেন, কার টাকায়? আমার আপনার টাকায় তো। 270 দিন কাটাইছেন না? তখন কোন কমিটিতে ছিলেন? গণভোটের প্রস্তাবকও আপনি। আজকে আবার কোন কমিটিতে দিয়ে আবার 270 দিন কাটাবেন? কারণ কমিটির কথা কেন বলতেছেন জানেন? ওই যে বলছে কত 180 দিনের বাধ্যবাধকতা, ওই 180 দিনের বাধ্যবাধকতার থেকে বাড়াতে আবার একটা মূলা ঝুলাই দিচ্ছেন। চলো কমিটিতে দেওয়া বসে আবার চা বিস্কিট খায় 270 দিন, তারপর আবার একটা এই কথার মারফতে এই জাতিকে, এই জাতির মুক্তি অর্জন করতে দিবেন না। সেই জন্যই বলছিলাম, যখন এখানে এসছেন কোথাও না কোথাও দস্তখত দিয়ে এসছেন, দস্তখত দিয়ে না এসে প্রথমে বলছি 4টা কাজ করবেন না। এবং আমি এই কথাগুলো বলি, আপনার মাধ্যমে বলি, জীবনে রিস্ক নিয়ে বলি ভাই। সাধারণ মানুষ জানে কি জানে না জানি না, আমার এই কথাগুলো কিন্তু আমার জীবনের চরম রিস্ক। কারণ আমি এমন একটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতেছি, সংগ্রাম করতেছি, দেখা যাবে একসময় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হয়তো আমার পিছিয়ে থাকবে না, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি আমার নিরাপত্তার মালিককে, রক্ষার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য আমি এগুলো নির্দ্বিধায় বলতে পারি। কারণ সবাই কম্প্রোমাইজ করলে হবে না, দেশটাকে রক্ষা করতে হবে। আপনি লালমনিরহাট বেস করবেন না বলেই তো দস্তখত দিলেন। আপনি মিরেশ্বরায় ডিফেন্স ইপিজেড করবেন না বলেই তো দস্তখত দিছেন।
আপনি তিস্তা ব্যারেজ প্রকল্প চুক্তি হয়ে এখনো শুরু হচ্ছে না, আপনি ফ্যামিলি কার্ড শুরু করতে পারেন, কৃষি কার্ড শুরু করতে পারেন, তাহলে আমার তিস্তা শুরু হয় না কেন? আমার পাংশা শুরু হয় না কেন? আমার লালমনিরহাটে কেন এভিয়েশন ইন্ডাস্ট্রি শুরু হয় না? আমার কেন মিরের সরায়ে আমার ডিফেন্স ইপিজেড শুরু হয় না? ওই তো 900 একর জমি তো ইন্ডিয়ার সাথে আমি ক্যান্সেল করে দিছি। আপনি আজকে ফ্যামিলি কার্ডের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাচ্ছেন টাকার সাহায্য চাইতে। চিন্তা, আপনাকে টাকা দেওয়ার জন্য 30,000 বিলিয়ন কোটি টাকা নিয়ে বসে আছে, আপনি কেন সে টাকা নিচ্ছেন না? আপনি তার সাথে কি করছেন? জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, এই কনস্টিটিউশন হাত দিবেন না। এই যে কথাটা, কেন হাত দিবেন না? এটা তো দাদার করা, দাদার করা। এই কনস্টিটিউশনে হাত দিলে দাদা ফেলে দিবে, আর যদি না দেন ইনশাল্লাহ এই দেশের মানুষ আপনাকে ফেলে দিবে। এখন চিন্তা আপনাকে করতে হবে। আর সালাউদ্দিন সাহেবকে একটা জিনিস বলি, উনি যতই চেষ্টা করুক জীবনে, উনি সমস্ত রক্ত দিয়ে দেয়, উনি কোনদিন বিএনপি প্রেসিডেন্ট হতে পারবে? বিএনপির চেয়ারম্যান হতে পারবে? আপনি আমাকে বলেন, বিএনপির কোন নেতাটা দেশ বিলাও যদি দেয় কেউ বিএনপির চেয়ারম্যান হতে পারবে? মানুষ তাকে নিবে না। কারণ বিএনপির দলটা হচ্ছে জিয়াউর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, তার পরিবারের। এই পরিবারের বাইরে মানুষ কাউকে ভোট দিবে না, ধানের শীষের বাইরে কাউকে দিবে না। এবং ধানের শীষ হতে হবে অবশ্যই অবশ্যই জিয়াউর রহমানের পরিবারের মধ্যে। এবং এই পরিবারের মধ্যে আবার কেউ যদি জিয়াউর রহমান আদর্শ থেকে বিচ্যুত হয়, মানুষ আবার তখন ধানের শীষকে দিবে না। কারণ একটা জিনিস মনে রাখেন, এই ধানের শীষ কিন্তু বিএনপির ছিল না, এই ধানের শীষ ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর। আব্দুল্লাহ হামিদ খান ভাসানী চলে গেছে পৃথিবী থেকে, তার আদর্শকে কেউ ধরে রাখতে পারেনি, তার প্রতীক চলে গেছে, তার ন্যাপ চলে গেছে। সো আপনি যে আদর্শকে ধরে না রাখতে পারেন, তাহলে এই দেশ থেকে মুসলিম লীগ চলে গেছে, এই দেশ থেকে ন্যাপ ভাসানী চলে গেছে, ন্যাপ মোজাফফর চলে গেছে, এই দেশ থেকে কত পার্টি, এই রেজিস্টার যে পার্টিগুলোর কথা বলছে, একটা পার্টি শেষ সময় মুসলিম লীগের কি ক্ষমতা, সে পার্টি আজকে নাই। নিজামী ইসলাম পার্টি কি ক্ষমতা, নাই। শেরে বাংলা ফজলুল হক, কৃষক প্রজা পার্টি, সে বাংলার বাঘ, যাকে দেখে সেই সময় জিন্না লাহোর মঞ্চে যখন শেরে বাংলা উঠলেন, তখন জিন্না কি বললেন? বাঘ এসে গেছে, এখানে আর শাবকের বক্তব্য দেওয়া উচিত হবে না। কৃষক প্রজা পার্টি নাই। আছে শেরে বাংলার ছেলে মেয়েরা কে কোথায় আছে খুঁজেও দেখতে পারবেন না, ইতিহাসের পাতায় তাদের নাম লেখা নাই, ইতিহাসের পাতায় তাদের নাম নাই। ইতিহাস বড় নির্মম। ইতিহাসে নাম লেখাতে পারবে, যেমন আপনার বাবা নাম লেখাইছে কেন? ভারতে আধিপত্যবাদের বিরোধিতা করছে। কি তালপট্টি দ্বীপ দেননি, আমার হিল ট্র্যাক্স দেননি, সেজন্য তাকে কি করতেছে? আওয়ামী লীগ পুনর্বাসন করছে, জীবন দিয়ে দিছে। আপনি যদি আওয়ামী লীগ পুনর্বাসন করেন, অনেকে বলতেছে যে জামাতকে টু ফ্রন্টে খেলাতে হবে। কি টু ফ্রন্টে? আওয়ামী লীগ নিয়ে আসতে হবে, তাহলে আওয়ামী লীগের সাথে সবসময় জামাত মারামারি করবে, আর হচ্ছে তাকায় তাকায় বিএনপি দেখবে। ফ্রন্ট কোনোদিন দুইটা হয় না। ফ্রন্ট যদি দুইটা হয়, ফ্রন্ট আরো 4টা হবে। আমেরিকা ভেবেছিল ভেনেজুয়েলার মতো ইরানকে শেষ করে দিবেন। এদেশের মানুষ, মহামতি গোখলে বলছিল, হোয়াট বেঙ্গলস থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। ফ্রিডম পার্টির কথা বোধহয় আপনার সবাই ভুলে গেছেন। কর্নেল ফারুকদেরকে আপনি ফাঁসি দিতে পারেন, কিন্তু বাকশালকে প্রতিরোধে সেই আগুন আজ পর্যন্ত নেভেনি। জাসদের ইনুরা বিক্রি হয়ে যেতে পারে, মেননরা বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু প্রতিরোধে প্রতিশোধ, সেই প্রতিরোধ কি ছিল? ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। রফিক আজাদের বিখ্যাত কবিতা। হ্যাঁ, কেন 74-এ দুর্ভিক্ষ দিছেন? আমার বাচ্চাকে আপনি না খেয়ে মারা দিচ্ছেন, আমার বোনকে জাল পড়াতে বাধ্য করছেন। আজকে ফেলানির কথা কেন গুলশান গেলে মনে হয় না? আপনার বাড়ির কাছে তো। ইতিহাস থেকে শিক্ষা নেন। এই সংসদের দ্বারা যা বলতেছেন, এই মিথ্যাচার কিন্তু আমরা ধরে ফেলতেছি। শুনেন, ডক্টর কামাল হোসেনের মতো লোক গণফোরাম করে এদেশে টিকতে পারেনি ভাই। মানুষ তাকে গ্রহণ করেনি, মানুষ তাকে গ্রহণ করেনি। আমিরুল ইসলামরা একসময় খুব জাদ্রের নেতা ছিলেন, গ্রহণ করেনি। মওদুদ সাহেবকে হয় সে জাতীয় পার্টি নাহলে বিএনপি, এই দুটার মধ্যেই থাকতে হয়েছে, বাইরে যেতে পারেননি। সালাউদ্দিন সাহেব, আপনিও বাইরে যেতে পারবেন না, আপনিও বাইরে যেতে পারবেন না। বিএনপি কালকে জায়গা না দিলে আপনার কোথায় হবে জায়গা? দেশকে ধারণ করেন, দেশের মানুষ আপনাকে ধারণ করবে। দেশের মানুষ আপনাকে, এই যে বললেন আপনি চেয়ারম্যান সাহেব কথা বলতেছেন না, হয়তো চেয়ারম্যান সাহেবের ইশারায় চেয়ারম্যান সাহেবের কথাগুলো হয়তো আপনি বলতেছেন। চেয়ারম্যান সাহেবকে বোঝান দেশের বিরুদ্ধে যাওয়া যাবে না।
নির্বাচনের প্রসঙ্গে একটু আসি। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং আসিফ নজরুলকে অনেকেই অভিযুক্ত করেন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত ছিল। আপনার কি মনে হয়? দেখেন, আমি প্রথমে বলে দিছি, আসিফ নজরুল সাহেবের যে যে প্যাটার্ন, সেই প্যাটার্নে আজকে এই পর্যন্ত আসছে। সেটার জন্য আপনাকে দেখায় দিলাম যে 6 তারিখের কথা, 8 তারিখের ফরমেশন, রাষ্ট্রপতিকে কেন সরালেন না, কেন কনস্টিটিউশন সেদিন বাতিল করা হলো না। এবং এর জন্যে খালি আসিফ নজরুলকে দোষ দিয়ে তো লাভ নেই, দোষ তো আমার ছাত্রনেতা আর আমার ছাত্রদেরও। কেন সেদিন, এখন তো শোনা যায় অনেক ছাত্রনেতার পক্ষে যে সেদিন যখন বঙ্গভবন ঘেরাও করতে চাওয়া হয়েছিল তখনই নাহিদ রে মানা করছিল। তাহলে ব্যর্থটা নাহিদ মানে, কিন্তু নাহিদ না, নাহিদ মানে আমি, কিন্তু আমিও যাইনি রাষ্ট্রপতিকে সরাতে। 3 তারিখ থেকে 5 তারিখে একটা মুহূর্ত তো ঘুমায়নি রাস্তা ছাড়া, কিন্তু রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে তো আমি যাইনি। তাহলে ব্যর্থটা খালি নাহিদকে দেখালাম না আমার। দ্বিতীয় ব্যর্থটা কার? আসিফ নজরুলের প্যাটার্নের কথা আমি চিৎকার করছি, তাকে সরানোর জন্য তো আমরা কেউ যাইনি তার মন্ত্রণালয় ঘেরাও করতে, তার মন্ত্রণালয় ঘেরাও করতে যাইনি। আমরা আওয়ামী লীগ দল হিসাবে বাতিল হোক, চার্জ ফ্রেম হোক, নিষিদ্ধ হোক আদালতের মাধ্যমে, এবং সেই রায়টা তাড়াতাড়ি ত্বরান্বিত করা হোক, এই বিষয়টা আমরা আইসিটি যাই ঘেরাও করিনি। এবং যাতে করতে না পারি তার জন্য কি করে দিলেন আপনি? এই দেখেন, মব শব্দটা হঠাৎ করে চালু হলো কেন? 5 তারিখের আগে সম্ভবত অতটা শোনা যায়নি। এবং বললাম, এই বিষয়ে অবাক হবেন না যখন বলবে জুলাই আন্দোলন একসময় মব ছিল। আল্লাহ জানে সেদিন দেখানোর আগে এই পৃথিবী থেকে নিয়ে যায়। ভাইয়া বলছিলেন যে আপনি যেভাবে স্পষ্ট এবং সত্য কথা বলেন, আপনার পেছনে ভবিষ্যতে কোনো দল নাও থাকতে পারে। সেই প্রসঙ্গে জানতে চাও যে নির্বাচনের আগে আপনি একটি প্রতীকে ভোট চেয়ে বলেছিলেন যে তাদেরকে ভোট না দিলে কিয়ামতের দিন কি উত্তর দেবেন। তো এটাকে আসলে রাজনীতিতে ধর্মের ব্যবহার বলা হচ্ছে, আপনার মন্তব্য কি? আচ্ছা, প্রথম কথা হলো আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব, কারণ আমি একটাতে বিশ্বাস করি। যেমন 2টা জিনিস দেখেন, যারা বলে ধর্মকে বিশ্বাস করি না, সেটাও তার বিশ্বাস, আর যে বলে ধর্মকে আমি বিশ্বাস করি, সেটাও আমার বিশ্বাস। আমি একজন মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে চাই। এবং আমি ওখানে কি বলছিলাম, যে আমাকে যখন জিজ্ঞাসা করবে দিন কায়েমের জন্য তুমি কি করছো, আমার সামনে দেখছি যে কোন দলটা প্রেফারেবলি কোরআন এবং সুন্নাহ নিয়ে কি করতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, তাদেরকে ভোট যদি না দিই তাহলে আমি কি বলবো, যে দলটা সেকুলারিজম বিশ্বাস করে, না আওয়ামী লীগের সেকুলারিজম বিশ্বাস করে, আমি যে মুসলমান তাকে ভোট দিলাম। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, যে আদর্শ ছিল সেকুলার, যেটাকে আমি বলছি যে সেকুলারিজম কোনদিন কোনো মুসলমানের আদর্শ হতে পারে না, কারণ কোরআনের বিশ্বাসটা কি আল্লাহর উপর বিশ্বাস রাখতে। আল্লাহর উপর যদি বিশ্বাস রেখে আমি বললাম যে না, আমি পৃথিবীতে আল্লাহ আলিম বলে কিছু নেই, বেস্ত দোজক বলে কিছু নেই, এই বলে আমি কবরে চলে গেলাম। যে যদি আমি যে দল ধরে নেন, একটা দল মনে করেন না পৃথিবীতে কোনো ধর্ম আছে, এরকম দল আছে না পৃথিবীতে, আমি সেই দলকে সমর্থন করলাম, ভোটও দিলাম ওই দলকে। আমি মারা যাওয়ার পরে আল্লাহ বলল যে তুমি আমার দিন কায়েমের জন্য কি করছো? হ্যাঁ, আমি ডেলি কোরআন পড়ছি, নামাজ পড়ছি, হজ করছি, জাকাত করছি। যখন বলবে দিন কায়েম করতে বলা মানে কি, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমি তোমাকে কি দেখাইছি? রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেখাইছি। দিন কায়েম যদি হতো তাহলে আমি মক্কায় করায় দেখাইতাম। মক্কাতে দিন কায়েম হয়নি, মক্কায় কি হয়েছে, ইনভাইট করা হয়েছে ইসলামে আসো। আর দিন কায়েমের জন্য কি করছেন, মদিনায় স্টেট ব্যবস্থা করে দিচ্ছেন, মদিনা সনদের কথা বলছেন। এই যে কালকে যেমন কথা উঠলো সংসদে মদিনা সনদ, বিএনপি মদিনা সনদ অনুযায়ী আসেন, সিরাতুল মুস্তাকিমে আসেন, এত গণভোট করতেছেন কেন? আচ্ছা, গণভোট মানেন না, সব মানেন না, সব বাদ দিলাম। দয়া করে স্পষ্ট করে কি বলবেন, 74টা ছাড়া বাকি 133টা অধ্যাদেশ বাকিগুলো কেন করবেন না? কেন আপনি অ্যান্টি কারাপশন কমিশনের চেয়ারম্যানের নিয়োগ, একটা নিরপেক্ষ নিয়োগ ব্যবস্থা, সেটাকে কেন মানতেছেন না? কেন আপনি হাইকোর্টের জাজেস অ্যাপয়েন্টেড, দুবার অ্যাপয়েন্টেড হলো সাকসেসফুলি, সেই অ্যাপয়েন্টমেন্টকে আপনি মানতেছেন না? আপনি কেন সব জায়গায় দলীয়করণ করতে চাইলেন? 64টা জেলায় জেলা প্রশাসক হিসাবে আপনি আপনার দলের যেসব লোক ভোটে জিতলো না তাদেরকে কি করলেন, পদায়ন করলেন, সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ করলেন, আপনি বাংলাদেশ ব্যাংকে একজন খিলাফিকে গভর্নর করলেন। তার মানে কি, কোন জায়গাটা বাকি রাখছেন আপনি? আপনি সব জায়গায় আপনার দলের লোকজনকে বসালেন। তাহলে আমি যদি তর্কের খাতিরেও ধরে নিই, মেজরিটি মানে কি 300 জন,
আপনি তো বলছেন সবাই মিলে করব। সবাই মিলে কোথায় খাবো? আমি নাম হবে সবার। আচ্ছা ভাইয়া, বর্তমানে আমরা দেখছি যে রাজনীতিতে একদল আরেক দলকে গুপ্ত বা রাজাকার বলছে, আরেক দলকে খাম্বা বা টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজ বলা হচ্ছে। এই যে ট্যাগিং এর রাজনীতি, এই রাজনীতি রাজনৈতিক পরিবেশকে এই ট্যাগিংটা দূষিত করছে কিনা? এর উৎকৃষ্ট উদাহরণ দিই। আমি এই কথা এর আগেও বলছি। এই রাষ্ট্রপতি চুপ্পু জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানকে খাম্বা বলছে। কেন বলছিল জানেন? আওয়ামী লীগের চরিত্রকে, আওয়ামী লীগ যে আসল চরিত্র, সেই চরিত্র যাতে প্রকাশ না পায়। খাম্বা এটার মালিককে জানেন? জেমকন। জেমকন কে ছিল জানেন? জেমকনের মালিক কাজী শাহেদ। কাজী শাহেদ শাহেদ আহমেদ। 96 সালে সে প্রথম শেখ হাসিনাকে বুদ্ধি দেয় যে টাকা এইভাবে কামাতে হবে। কিভাবে কামাতে হবে? যে বলেন পরিবেশের জন্য গাছ রক্ষা করতে হবে, অতএব গাছ দিয়ে আর কোনো ইলেকট্রিক থম্বা হবে না, তার চেয়ে আমি কি করে দিচ্ছি, কংক্রিটের থম্বা বানায় দিচ্ছি। এই দিয়ে থম্বা বানায় সে বাংলাদেশে পল্লী বিদ্যুতের সব কিছু করে, এবং স্টিল নাও টিল ডেট জেমকন গ্রুপ হচ্ছে সবচেয়ে হায়েস্ট কি এই থম্বা তৈরির কারখানা। আর এই প্রেসিডেন্ট বলে দিল চুপ্পু যে খাম্বা হয়ে হাওয়া ভবন থেকে তারেক রহমান টাকা নিয়ে নিয়েছে। আপনি একটা জিনিস দেখেন, যে লোককে সংসদের দ্বারা সবাই বলতেছেন প্রতারক, তাকেও রাখতে চাচ্ছে। এর চেয়ে বড় প্রতারণা নিজের সাথে আর কি হতে পারে? তো এই যে রাজাকারের কথা বললেন, কালকে দান্দালি বোধহয় লাস্টে বলছে, আর যাই হোক জামাত হয়েও না, তোমরা জেনজি থাকো। গুপ্ত একটা ট্যাগিং আছে। আমি বলবো আর যাই হোক, পরের আমানত নিয়ে পোদ্দারি করো না। পরের আমানত নিয়ে এরশাদ সাহেব ওই কবরের মধ্যে চিৎকার করে খালি একটা নামই বলে, সেটা কাজী জাফর শুনতে পাইছিল বলেই বলে দিচ্ছি। ওই মানিক মিয়া এভিনিউতে কাজী জাফর আহমেদ বলছিল এরশাদের টাকা ফেরত দাও। কাকে বলছিলেন? এরশাদের বলা হতো ব্যাংক। কাকে বলা হতো এরশাদের ব্যাংক? কাকে বলা হতো? সেদিন কাজী জাফরকে ধাক্কা দিয়েছিলেন। কে ধাক্কা দিয়েছিল? কেন জাতীয় পার্টি থেকে প্রথম একজন বের হয়ে গেলেন? এগুলো কথা ইতিহাসে আমরা জানি, আমরা এগুলো বলবো না। ভাইয়া, দেশে শক্তিশালী বিরোধী দল নেই এবং যারা আছেন তারা কম্প্রোমাইজড, এমন অভিযোগ উঠেছে, এবং এক্ষেত্রে আওয়ামী লীগ এবং জাপার উদাহরণও টানেন কেউ কেউ। আপনার ব্যাখ্যা কি, মন্তব্য কি এ বিষয়ে? প্রথম জিনিস হচ্ছে 75% লোকই হচ্ছে আপনার এই সংসদে নতুন। দ্বিতীয় কথা, আপনাকে প্রথমে বলে ইঞ্জিনিয়ারিং করে আপনি তো যে লোকগুলোকে জিতালেন, ধরে নেন একটা কথার কথা বলি, এটা অন্যভাবে নিয়েন না, আমাদের মতো লোক যদি সংসদে থাকতো তাহলে কি হতো? এই ভুল ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা, অপক্ষমতা ইনশাল্লাহ কারো হতো না। তাহলে প্রথমে আপনাকে চিন্তা করে নিতে, এই লোকগুলোকে কিন্তু জিততে দেওয়া যাবে না। এই লোকগুলোকে কি করা যাবে না? মেন স্ট্রিমে এসে এই লোকগুলোকে কখনোই কি করা যাবে না, যে ধরেন আপার কক্ষ করবেন, সেখানেও দেখবেন না আমাদের মতো লোককে দিবেন না। কেন দিবেন না? তাহলে তো আপনি এক্সপোজড হয়ে যান। আপনি এই কারণেই তো বুদ্ধিজীবীদেরকে হত্যা করলেন 71 সালে। ভারত কেন হত্যা করলো? যে আধিপত্যবাদ থেকে যাতে এই দেশটাকে আমি গ্রাস করতে পারি হায়দ্রাবাদের মতো। আপনি কি 14ই ডিসেম্বর 1971 বুদ্ধিজীবী হত্যা হ্যাঁ, করেছেন? 14 ডিসেম্বর কেন? এটা 14 ডিসেম্বর, 14, 15, 18, 19 এবং 72 সাল। আপনি এই জিনিসটা ভুলে যাবেন কি কেন? আপনারা 14 ডিসেম্বর থেকে যেটা শুরু, সেটা তো 72 সালে জানুয়ারির শেষ পর্যন্ত চললো। জানুয়ারিতে জহির রায়হান। হ্যাঁ, খালি জহির রায়হান কেন, আমি বললাম ডক্টর আলিম থেকে শুরু করে যাদেরকে করছেন আপনি। এখানে আরো একটা জিনিস বলি, এই লোকগুলো তো পুরো 9টা মাসই ঢাকায় ছিলেন। আমি সমস্ত আওয়ামী লীগের ভাইদের মাধ্যমে সবাইকে জিজ্ঞাসা করি, যদি 9 মাস থাকেন এবং শেখ হাসিনার জামাই কি চাকরি করেননি, বেতন নেননি? তো 32 নম্বর কে চিনত না? 32 নম্বর কে চিনত না? বুদ্ধিজীবী তো হত্যা করবেন, তাহলে কি করা হতো? আগে আগে সে 75 সালে যা করছে, তাহলে তো সেই সময় তাই করতো, শেখের ছেলে মেয়েকে আগে মারি। তা তো করলেন না। আপনার জামাইকে তো মারেননি। কেন মারেনি? পাকিস্তান হলে তো আপনার জামাইকে মারতো। আপনার জামাই তো কিসে ছিলেন? অ্যাটমিক এনার্জি কমিশনে ছিলেন, একজন সায়েন্টিস্ট মানুষ। তো কেন মারেনি? আপনি যে দাদাদের জামাই। সো ইকুয়েশন ইজ ক্লিয়ার।
ইকুয়েশন ইজ ক্লিয়ার। ডক্টর আলিম থেকে যারা সে সময় 8.5-9 মাস মুক্তিযোদ্ধাদেরকে কি দিলেন? চিকিৎসা সেবা দিলেন। তাহলে যে আর্মি জানে চিকিৎসা দিচ্ছে, সেই সুযোগ দিবে? সো এই বিভ্রান্তিগুলো ছড়িয়ে এই ভাইরা শোনেন, এটা কথা বলে দেয় আজকে আমাদের জন্ম সোনার স্পুন নিয়ে না। আমি যেদিন বার করি, বারের ডিনার হয়, ফাইনাল ডিনার, জানেন সেই ডিনারে পড়ে যাওয়ার মতো আমার একটা স্যুট ছিল না। ইংল্যান্ডে 12টা বছর আমি ট্যাক্সি চালায় পড়াশোনা করছি। আমার স্ত্রী কাজ করছে আর আমি ট্যাক্সি চালাইছি এই 2টা হাতের উপর। 2টা সন্তানও বড় করছি এই হাতের উপর। বাবা 500 পাউন্ড দিয়ে এদেশ থেকে পাঠাইছিল। আপনার ওই একটু আগে প্রথমে যে প্রশ্ন করলে সেটা দিয়ে শেষ করে দিচ্ছি। 500 পাউন্ড দিয়ে পাঠাইছিল, তার মধ্যে 350 পাউন্ড প্রথম দিন যেই খালি আগের 2 সপ্তাহ ভাড়া দিছি, এই দিয়ে জীবন শুরু করছি। পকেটে রুমাল দিয়ে রাজনীতিতে আসিনি। যখন রাজনীতি করছি, শোনেন, জসিম মন্ডলদের সাথে রাজনীতি করছি। ছোটবেলায় বাসায় এই নামগুলা বলে দিই, মোস্তফা হায়দার থেকে শুরু করে আলী আসগর মাতব্বর থেকে শুরু করে নিতাই রায় চৌধুরী থেকে শুরু করে কে যায়নি বাসায়, কাই জাফর থেকে শুরু করে মতিয়া চৌধুরী। আমি ছিলাম, বললাম তো যে কার বক্তব্য শুনিনি। আসম আব্দুর রব থেকে শুরু করে রাজ্জাক ভাই থেকে শুরু করে, সেই রাজ্জাক ভাই আমাকে আমার ডাকনাম পুলক 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 বলে ডাকতো। আমরা হচ্ছি সেই লোক, আমরা হচ্ছি মাঠ থেকে আসা লোক। আমরা সোনার চামচ দিয়ে রাজনীতি করতে আসিনি। শোনেন, আওয়ামী লীগের কথা বলেন আর যাই বলেন, কিছু লোকের কথা আপনাকে বলতে হবে। মরহুম আব্দুল জলিল আমার নওগাঁ, আমার নেতা, সে কোনোদিন খালি আওয়ামী লীগের নেতা ছিল না। সে কোনোদিন খালি আওয়ামী লীগের নেতা ছিল না, সে নওগাঁর আপামর জনসাধারণের নেতা ছিল। সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এমন কেউ নাই যে তার কাছে যেতে পারতো না। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলে দিই। আমি তখন নওগাঁ কলেজের ছাত্রলীগের প্রভিপি। আপনি ছাত্রলীগ করতেন তখন? আচ্ছা, কারণ আমরা ছাত্রমৈত্রী করছি, আমি ক্লাস 7-এ রাজনীতি করি, ছাত্রমৈত্রী করতাম। কিন্তু এখন তো আপনাকে সম্পূর্ণ ভিন্ন একটি আদর্শের বলতেছি। সে কলেজের সময় নবীন বরণ হবে, আমি আব্দুল জলিল সাহেবের কাছে গেছি, নবীন বরণ হবে, তারা চাঁদা তুলতে হবে না। আমাকে এইভাবে বলছে, চড়া তোমার দাঁত খুলে ফেলে দেবো, লম্বা মানুষ, বুদ্ধি তোমার কম, আচ্ছা কি করতে হবে আমি দেখব। সেই নবীন বরণে নুরুল ফজল বুলবুল, এই নুরুল ফজল বুলবুল হচ্ছে বাকশাল ছাত্রলীগ করতেন। এই নুরুল ফজল বুলবুল যখন দাঁড়ায় এবং বক্তব্য দেয়, প্রিন্ট অফ সাইলেন্ট হয়ে যায়। পড়া থাকতে হবে রে ভাই, যাকে তাকে রাজাকার বলে রাজনীতি করার দিন শেষ। এই বুলবুল ভাইরা তো রাজাকার দিয়ে আমাদেরকে সেই সময় শিখায়নি। আব্দুল জলিল তো রাজাকার নিয়ে 71 নিয়ে রাজনীতি করেনি। রাজ্জাক সাহেব বিনা চিকিৎসায় মারা গেছে, ব্যাংক লুট তো করেনি। আজকেও দেখবেন যারা যারা জিয়ার প্রকৃত সৈনিক, তারা এই কাজ, এই ক্ষমতার থেকে তাদেরকে 100 হাত দূরে সরিয়ে দেওয়া হবে। তো দেশের এই ক্রান্তিকালেই আমাদের আগমন, দেশের এই ক্রান্তিকালে আমাদের মান্নান ভূঁইয়ার কথা বলেন, দেলোয়ার সাহেবের কথা বলেন, দেখি না কার কত সম্পদ ছিল। মনি সিং তার জমিদারি, তার বাবার জমিদারি বিলায় দিছে ময়মনসিংহে। ময়মনসিংহের সবচেয়ে বড় জমিদার ছিল তার বাবা। আর রাশেদ খান মেননরা কি করে, আমার ইন্ডাস্ট্রি বাদ দিয়ে সমাজতন্ত্র কায়েম, এই জায়গায় গেছে আজকের রাজনীতি। সেখানে আমরা এসেছি, আমরা এসে বলতেছি যা আছে তাই দিয়ে দিব। এবং অনেক সময় আমাকে বলে, আমি চেম্বারে লুঙ্গি পরে থাকি, হ্যাঁ লুঙ্গি তো আমার, লুঙ্গি তো আমি একজন, আমি এক বাংলাদেশি একটা মানুষ, মুসলমান, তারপর আমি একজন বাঙালি মানুষ, আমার আইডেন্টিটি এইটা। এইখানে আপনি বাঙালি ঢুকাইছেন, আমি একজন বাংলাদেশি, আপনি ইউনাইটেড করছেন। এখানে স্বাধীনতার ঘোষক জিয়া, এখানে বঙ্গবন্ধু জাতির পিতা বলে কিছু নাই, বঙ্গবন্ধু কোনদিন জাতির পিতা ছিল না। আপনি এগুলো সরাবেন কিভাবে এই কনস্টিটিউশন থেকে? এই পায়তারা কেন? চোখের সামনে ভাসে না আপনাদের? হাদির রক্ত ভাসে না? হাদির রক্তের জানা যায় লক্ষ লক্ষ মানুষের স্লোগান, আজাদি না গোলামি, আজাদি আজাদি, ভাসে না? রৌফুন বসনিয়ার কথা বলছেন গতকালকে,
নূর হোসেনের বুকেল কি লেখা ছিল? গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক। এর নাম গণতন্ত্র, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ডক্টর মিলনের পরিবারের কে খোঁজ নিছে? ডক্টর মিলনকে কে মারলো তার আজ পর্যন্ত বিচার হয়েছে? আর সাগররুনির বিচার করতে পারেননি আপনি। কজন সাংবাদিক সাগররুনির জন্য স্বেচ্ছায় কারাবরণ করছে? ওসমান হাদি হত্যার চার্জশিট 10 বারের বেশি পেছানো হয়েছে। আমি তো বললাম যে ভাইরে ওসমান আদির যে চার্জশিটের যে অবস্থা সাগররুনির একই, কারণ সাগররুনি যে কারণে হত্যা হয়েছে এই ইন্ডিয়ান ফ্যাসিবাদের বিরুদ্ধে, তো দেখবেন আমাকেও মেরে ফেলে দিলে আমারও কোনো চার্জশিট আসবে না, কারণ আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলি, আমরা যে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, আমরা যে বাংলাদেশ চাই, আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে একটা মানুষ মাথা চারা দিয়ে, ওই যে এক ভাই সাংবাদিক, ওনার নাম কি জানো, মাহবুব, লম্বা চুল, ওনাকে আমি একদিন বলছি, ভাই সত্যি সত্যি যেটা চান সেটা কোনো দলের তাবেদারি করেন না, আমরা তাবেদার বাংলাদেশের। হ্যাঁ, কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারা এসছেন এই জাতির মানে একটা কাণ্ডারি হিসেবে। কাণ্ডারি না, এই জাতির এই ক্রান্তিকালের সময়ে না এসে আর পারা যায়নি। কারণ 5 তারিখে যে ভুলগুলো হয়ে যাচ্ছে এগুলো দেখে আর কতক্ষণ থামা যায়? আপনারা যাদেরকে সমর্থন করেন বা ভালোবাসেন তারা কি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবে বলে মনে হয়? এখানে আমি একটা জিনিস বলছি, আগেও বললাম এখনো বলি, আমার বিশ্বাসের সাথে একটু কোরআন যখন বলতেছে আল্লাহ হচ্ছে কাকে কখন ক্ষমতায় বসাবেন তার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করাটা, এটা আপনার রাজনীতিটা করতে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। শোনেন, বিএনপিকে দিয়ে যদি আমি কোনো কাজ করাতে পারি ভাই, তা আমার বিএনপিকে ফেলা দেওয়ার দরকার আছে? তারেক জিয়া যদি, আপনি একটা জিনিস বলেন, তারেক জিয়া যদি হুবহু এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে, উনি আগামী 50 বছর ক্ষমতায় থাকবে, তাকে কে সরাবে? তারেক জিয়াকে ফেলা দিয়ে এলাম, আর একজনকে নিয়ে আসলাম, সে আবার দেখা গেল এই জুলাই জাতীয় এই সনদে আবার আগুন ধরায় দিল। লাভ আছে আমার? আমরা কতবার জীবন দিব? কেন আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা? জুলাইকে কেন দ্বিতীয় স্বাধীনতা বলতে? 17 বছর আমি যেমন বললাম যে ইংল্যান্ডের জীবন আল্লাহ পৃথিবীর এত দেশ ঘুরাইছে, তারপরে আমার কাছে মনে হয় কি জানেন, আমি এয়ারপোর্টে যখন আমার ছেলেরা বলে যে বাবা খালি ছটফট করে কখন দেশে যেতে পারবে, আমি ঢাকাতে যখন আমি পা ফেলি তখন আমার এমন একটা নিঃশ্বাস নিতে হয়। শোনেন, 2টা জিনিস বলি, আমার বড় ছেলের জন্ম হয়েছে ইংল্যান্ডে, ওকে দেখে ও যখন হিথ্রোতে বা ম্যানচেস্টারে পা দেয় তখন মানে ওর মধ্যে একটা নিঃশ্বাস বাঁচলাম। আমার মধ্যে ঠিক ঢাকা এয়ারপোর্টে যখন আমি নামি, আমার নিজের ছেলে আর আমার মধ্যে পার্থক্য বলতে, কারণ ইউ হ্যাভ টু ওন ইট। ও ওখানে জন্ম, ও ওখানে বড় হয়েছে, ওর কাছে ওটা দেশ, ওর কাছে সব কিছুর আগে ওটা, আমার কাছে এইটাই হতে হবে রাজনীতি। একটি জাতীয় দল অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলেছে, তো তাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচন কি তাহলে বৈধ কিনা বা প্রধানমন্ত্রী বৈধ হবে কিনা? কালকে একটা কথা বলছেন জনাব সালাউদ্দিন সাহেব, ইন্টিম গভর্নমেন্টের কোন অর্ডার দেওয়ার ক্ষমতা নেই। উনি, আমার ধারণা ওটা জেনেই বলছেন, উনি জেনেই বলছেন। কেন আমি বলছি জেনে? উনি একের লয়ের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। শোনেন, ঢাকা ইউনিভার্সিটি আমি চান্স পাইনি। আমার সবসময় বিশ্বাস করি যারা আমার চেয়ে ভালো ছাত্র তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কারণ আমি তো চান্স পাইনি, আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। তাহলে ব্যারিস্টার কিভাবে হলেন? বলতেছি যে সেই আমলে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছি, আমার বন্ধুরা যারা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে আমরা মনে করছি তারা হয়তো রোল নম্বর আমার পিছনে হোক, কিন্তু ভর্তি পরীক্ষায় তো সে ভালো করছে, সে ভালো, সেজন্য তো সে বাংলাদেশ সর্বোচ্চ জায়গার চান্স পাইছে। সে সেখানকার লয়ের ছাত্র, বিসিএস এর লোক, এবং তিনি যেভাবে সংবিধান সব কিছু পড়ে যেভাবে বলেন আমার অমুককে পড়া উচিত, আমার ধারণা উনি সব জানেন, কিন্তু জেনে বিভ্রান্ত করার জন্য এটা বলেন। প্রথম কথা হচ্ছে তত্ত্বাবধায়ক আর এন্ট্রিমের মধ্যে পার্থক্য কি? তত্ত্বাবধায়ক আসে 3 মাসে। মনে হয় যে পুরো বিরোধী দলের এমপিরা একদিকে, সালাউদ্দিন সাহেব তাদেরকে ডিফেন্ড করছেন। ডিফেন্ড করতেছেন না, সালাউদ্দিন সাহেব তাদেরকে তারাই নিয়ে যাচ্ছেন, ইস্যু তৈরি করে দিচ্ছেন, এরা এই ইস্যুতে পাগল হয়ে যাচ্ছে, সালাউদ্দিন সাহেবকে অ্যাটাক করবে কি সে চিন্তাই করতে পারতেছে না। ওই জন্য আমাকে এই সবসময় বলি টক শো হচ্ছে আমার কাছে হচ্ছে জনগণের পার্লামেন্ট, পার্লামেন্টে যেটা পান না সেটা আমার কাছ থেকে পাচ্ছেন। প্রথম কথা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে মাত্র 90 দিনের জন্যে, একটা এন্ট্রিম পিরিয়ডে। তার একমাত্র কাজ নির্বাচন করা, তার একমাত্র কাজ নির্বাচন করা। আপনি যে সরকার গঠন করলেন
আপনি যে সরকার গঠন করলেন, কোথায় থেকে শুরু করে আর্মি হেডকোয়ার্টার থেকে শুরু করে বঙ্গভবন, যে যে সরকার তৈরি করলেন সেই সরকারের নাম কি দিলেন? অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক না। তত্ত্বাবধায়ক মানে কি? আমি একটা জিনিস তত্ত্বাবধান করবো, আমি কেয়ারটেকার। আর এন্ট্রিম মানে কি? অন্তর্বর্তীকালীন সরকার, একটা সরকার আসার আগ পর্যন্ত যে সরকার থাকবে, মধ্যবর্তী সময়। মধ্যবর্তী সময়। এবং এই মধ্যবর্তী সময় সার্টেন না, সেজন্য এই সরকার, আপনার যে সরকার আর ওই সরকার, ইউনূস সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। পিএম যা যা কাজ করতে পারবে ইউনূস সাহেব তাতে পারবে। আর যদি বলেন যে না ইউনূস সাহেব তা পারবে না, তাহলে আপনি অবৈধ। ইউনূস সাহেব যদি না পারে, আপনি যে কথাটা গতকালকে বলছেন উনি অর্ডার দিতে পারবেন না, কিছু করতে পারেন না, তাহলে উনি 3 মাসের মধ্যে ভোট করেননি, উনি আজকে 18 মাস পর ভোট করলো কিভাবে? তাহলে ভোট অবৈধ। আপনি এই গণভোট বাদ দেন, আপনার ভোট করা ডাকার ক্ষমতা ইউনূস সাহেবকে কে দিছে? কারণ ইউনূস সাহেব আসছে 3 ম্যান্ডেট নিয়ে। সংস্কার, 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 বিচার, 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 তারপরে ইলেকশন। আগে জুলাই সনদ হবে, জুলাই সনদের রেফারেন্ডাম হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, তারপরে ইলেকশন হবে। আপনি 25 তারিখে তাকে লন্ডন নিয়ে যায় ফেব্রুয়ারি মাসে, কি ভয় দেখালেন? ফেব্রুয়ারির 25-এ মানে 2025 ফেব্রুয়ারিতে লন্ডন নিয়ে যায়, তার সাথে কি ভয় দেখালেন? যে সে এসে এখানে সব লেজে গুবরে হয়ে গেল। কেন বলি আসিফ নজরুলকে খারাপ? আসিফ নজরুল সাহেব ইউনূস সাহেবকে ট্রাফে ফেলায় দিলেন। কি ট্রাফে ফেলায় দিলেন? ইউনূস সাহেবকে বুঝতে ওঠার আগেই করে দিয়েছেন কি, তার ভ্যাট ট্যাট সব মাফ করে দিয়েছেন এসআরও দিয়ে। এসআরও দিয়ে তার ভ্যাট ট্যাট সব মাফ করে দিয়েছেন। আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আচ্ছা, আপনি বললেন এই সরকার কোনো অর্ডার দিতে পারবে না। যখন সমস্ত রাজনৈতিক দলগুলো বলল আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে পয়জন করা হচ্ছে, তাকে এখনই মুক্তি দিতে হবে, এটা কোন আদেশ ছিল? ঠিক অর্ডিন্যান্স ছিল? সে তো আদেশ ছিল। সে আদেশ কোন ডেফিনেশনে? মাননীয় আইনমন্ত্রী আপনি বলছেন তাহলে সেই আদেশ জেনারেল ক্লজের কোন আইনে? জেনারেল ক্লজের কি সেকশন 20 না 21-এ? এবার আপনি আর একটা কথা বলেন, উনি কত বড় চালাক। আমি বলি আসিফ নজরুলকে, সে সবাইকে পিছনে এই ছেলেগুলোকে যেমন বিরুদ্ধে বদনাম রটাইছে, ইউনূস সাহেবকে তেমন তার গ্রামীণের থেকে 600-700 কোটি টাকার কি করাইছে, ইয়া মাফ করে দিছে, ভ্যাট মাফ করে দিছে। তারপরে ইউনূস সাহেবের একটা ইয়া ছিল গ্রামীণ শক্তি, গ্রামীণ শক্তির 50% ওয়েভ করে দিয়ে সে টাকা ফেরত দিছে। শেখ হাসিনার আমলে গ্রামীণ শক্তির যে টোটাল ডিউ ছিল, সেই টোটাল ডিউটা ইউনূস সাহেব দিতে বাধ্য হয়েছে 550 কোটি টাকা। সে করছে কি, সে গ্রামীণ শক্তির 50% ওয়েভ করে দিয়ে আবার সে টাকা ফেরত দিছে। আপনি কি বলছেন জনাব আসিফ নজরুল কাদের হয়ে এই কাজগুলো করেছে? এই কাজের সেই জায়গায় আমি যাচ্ছি। আগে শোনেন আসিফ নজরুল অপকর্মগুলো। আপনি একটা ফিজিউটিভ, আপনাকে প্রথমে সে সারেন্ডার করতে হবে। আপনাকে কি করতে হবে? সারেন্ডার করতে হবে। সারেন্ডার করে আপনাকে তারপরে কি করতে হবে? জেলে যেতে হবে। মাহমুদুর রহমান তাই করছে না, এসে সারেন্ডার করে জেলে গেছে, তারপর তো না তার জামিন হয়েছে। আপনি কোন আদেশ, আপনি কোন আদেশ বলে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণীকে বাংলাদেশ আনলেন, জেলে যেতে হলো না, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তার কি করলেন, তার জেলটাকে আপনি কি করে দিলেন? রদ করে দিলেন। এবং আরো কত ভয়ঙ্কর দেখেন, এই দেশের কেন বলি জুডিশিয়ারিকে শেষ করে দেওয়া, এই জুলাই না থাকলে জুডিশিয়ারি শেষ হয়ে যাবে। যে জজ সাহেব রায় দিয়েছিলেন তারেক জিয়ার কোনো কি বক্তব্য বাংলাদেশে প্রচার করা যাবে না, আবার বলে দিচ্ছি, যে জজ সাহেব তারেক জিয়ার জনাব প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য বাংলাদেশে প্রচার করা যাবে না, সে করলেন কি জানেন? সে আপিল, বেগম জোবেদা যে সামনে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর ওয়াইফ আপিল ফাইল করছেন। উনি আপিল করলেন কি, উনি আপিলে তো ওনাকে খালাস দিলেন, সাথে যে নাই সামনে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে মতো খালাস দিয়ে দিছে। এই যে মকারি, এই মকারি থেকে বাঁচার জন্যই তো জুলাই সনদ।
তো এই আদেশগুলোর কথা আপনি বলেন না কেন ভাইরে? ওই যে বললাম একটু আগে, সব বলতে গেলে হয়তো আর এখান থেকে বাসায় যেতে পারবো কিনা জানি না। কারণ আপনারা একটুকুন বিশ্বাস আমার বিএনপি আমাদের এই কথাগুলো বলার সুযোগ দিবে, যেটা গত 17 বছর পাইনি। এই কাজগুলো করে কি করছে আইন উপদেশ? সবাইকে ব্ল্যাকমেল করে ফেলে দিচ্ছে। এই আমাদের এই ছেলেটার নাম কি, সবার শেষে উপদেষ্টা থেকে করলে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মাহফুজকে সে ইউনূস সাহেবকে দিয়ে কি করলেন, মাহফুজকে আমেরিকা নিয়ে যা বলে দিলেন যে ডিক্লার দেন এ হচ্ছে মাস্টার মাইন্ড, দিয়ে পুরা জুলাইকে ভাগ করে দিলেন। জুলাইয়ের ছেলে পেলের মধ্যে ভাগ, কিসের মাহফুজ কিসের মাস্টার মাইন্ড? এই এক প্রশ্ন তুলে একসাথে ওর মারামারি শুরু করে দিলেন। আসিফের বাবাকে কি করে দিলেন? আপনি একটা লাইসেন্স করায় দিতে বললেন। ছেলেগুলো হচ্ছে আপনার সন্তানের মতো। মাহফুজ আলমও ছিল। হ্যাঁ, আপনি আবার কি কাজ করলেন? আপনার এক্স ওয়াইফ রোকেয়া প্রাচীর কথা, রোকেয়া প্রাচী, তাকে দিয়ে আপনি দেশের বাইরে যারা যারা আমরা কথা বলি তাদেরকে আপনি পাঠান। রোকেয়া প্রাচীর মাধ্যমে কি পাঠায়? যে আমাদেরকে হত্যার হুমকি দেয়, আমাদের লাশের দাম নির্ধারণ করে। রোকেয়া প্রাচীর বিরুদ্ধে আপনি ইন্টারপোলে কিন্তু কি চাননি? অ্যারেস্ট ওয়ারেন্ট চাননি। আপনি বিটিআরসিকে বলেননি যে রোকেয়া প্রাচীর কি ওয়েবসাইটগুলো বন্ধ করতে। কারণ আপনি বললেন উনি কার হয়ে কাজ করে, উনি পদত্যাগের পদে কোন অফিসে ডেলি যাচ্ছেন, কোন অফিসে ডেলি যাচ্ছেন আমরা জানি না। আর আপনারা জানেন না। দেশের মানুষকে বলে দিচ্ছি, ঢাকার কাউরান বাজারে যায় দাঁড়ান, দেখতে পাবেন আসিফ মাহমুদ কার গলায়, তার বন্ধুর গলায় হাত দিয়ে কোন অফিসে ঢোকে। আসিফ নজরুলের কথা বলছেন? হ্যাঁ, উনি তো এই প্রথম আলো ডেলি স্টারের গং, উনি তো এই আগুন লাগানোর কাজ করছে। এবং এর বিচার একদিন ইনশাল্লাহ হবে দেশের মাটিতে। আর আপনাকে বলে এর মধ্যে রেজওয়ানা আপাকেও ফাঁসানা, এটাও আমি মনে করি আসিফ নজরুলের কাজ। যদি কোনোদিন রেজওয়ানা আপা বা ফাঁসে, আদিলুর রহমানকে ফাঁসানো হয়, সেটা ফাঁসাবেন হচ্ছে এই লোকটা। তো রেজওয়ানা তো উনি বলেছেন যে না, এখানে বলে দিচ্ছি যে আমার বক্তব্য আমাকে উড্র করতে হবে। আমি কিছুদিন আগে রেজওয়ানা আপা সম্পর্কে আমি একটা বক্তব্য বলে ফেলেছিলাম ইনস্ট্যান্টলি, যেটা আমার বলা উচিত হয়নি। তিনি আমার বড় বোন, আমার সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করতে চাই প্রকাশ্যে। তাকে ফাঁসানো হয়েছে, সে যেটা মিন করছে সেটা মিন করানো হয়নি, তাকে এমন ভাবে ট্রাপ করে কোশ্চেনটা করানো হয়ে এটা বের করে নিয়ে আসা হয়েছে। এবং এটা করছে আসিফ নজরুল। কারণ রেজওয়ানা ইন্ডিয়ান ব্লকের না, আসিফ নজরুল হচ্ছে ইন্ডিয়ান ব্লকের। আজকের এই সর্বনাশের মূলে একমাত্র আসিফ নজরুল এবং আসিফ নজরুল গং। ডিপ স্টেটের যেই আপনি একটা জিনিস বলা হচ্ছে যে ব্রিগেডিয়ার সাকওয়াত, যার এত এক্সপিরিয়েন্স, যে আগে নির্বাচন কমিশনার ছিল, তাকে আপনি নির্বাচনের সময় কেন অন্ধকারে রাখলেন? কেন প্রস্তাব দেওয়া হলো যে প্রতিটা পুলিং স্টেশনে পুলিং এজেন্ট সাইন করবে, করার পরে যে ভোটার রেজাল্ট শিট তার ছবি তোলা হবে, তুলে সেই ছবি রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে? এটা করতে দিলেন না কেন আপনি আসিফ নজরুল? তাহলে তো ভোটের এই কাজ হয় না। আপনি এটা চিন্তা করেন, এই টেবিলে ভোট গণনা হলো, সমস্ত এজেন্ট থাকলো, কোনো এজেন্ট না থাকলে তার তো ফোন নাম্বার আছে, তাকে ডেকে নিয়ে আসতে হবে, নাহলে ক্যান্ডিডেটকে বলতে হবে আপনার এজেন্ট কোথায় হলো, এখানে সাইন হবে টেবিলের উপরে, কে স্ক্রিনশট না হবে, সবাই মিলে স্ক্রিনশট নিবে, নিয়ে এই স্ক্রিনশটটা রিটার্নিং অফিসার কাছে পাঠাবে। কেন এটা করা হলো না? আপনি আসিফ নজরুল কেন এই ইলেকশনকে এইভাবে ম্যানিপুলেট করলেন? বলছিলেন বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। আসিফ নজরুল সাহেব একটু ওয়েট করেন, আপনার বিচার যদি না হয় তাহলে এই জুলাই ভুলণ্ঠিত হয়ে যাবে। পিলখানা হত্যাকাণ্ড সহ অনেকগুলো গণহত্যায় বিদেশি শক্তির সংশ্লিষ্টতা ছিল বলে বলা হয়, এবং পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে বিশেষ করে বিদেশি শক্তির সংশ্লিষ্টতা ছিল বলে কমিশনের প্রতিবেদনে এসেছে। তারা কারা 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 বলে আপনার মনে হয়? দেখেন, কমিশনে যখন এসছেই, এটা ইন্ডিয়ান একদম রয়ের, এটা কেন এর প্রতিশোধ নিছে এটা সবাই জানে। তো কমিশনের রিপোর্ট পড়লেই মানুষ জানবে, অত সব বিষয়ে সবার মাথা ঘামানো হবে না। অতএব কমিশন যখন একটা রিপোর্ট দিছে, এই রিপোর্টের ভিত্তিতে কিন্তু আপনাকে বলে এই রিপোর্ট পরিবর্তনের ষড়যন্ত্র চলছে, এই রিপোর্ট পরিবর্তনেরও ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র বোধহয় প্রতিহত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতা যারা, তারা বলেছেন যে ভারতীয় আগ্রাসনকে খারিজ করার মধ্য দিয়ে 24 হয়েছে। তো ভারত বেষ্টিত বাংলাদেশে দেশটির আগ্রাসন থেকে মুক্ত থাকা সম্ভব কিনা?
আপনাকে একটা জিনিস বলি, আগ্রাসন জিনিসটা কি? আগ্রাসন জিনিস হচ্ছে খেয়ে ফেলে দাও। আগ্রাসন মানে খেয়ে ফেলে দাও। যেমন নেপালের সাথে চুক্তি আছে ইন্ডিয়ার, নেপাল কোনোদিন কি আর্মস অ্যামিউনিশন কিনতে পারে না। ভুটানের সাথে একই কথা আছে যে কোনো আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি করতে পারবে না ব্যবসার জন্য। আর্মস অ্যামিউনিশন তো দূরে থাকুক, এর নাম স্বাধীনতা? আপনি দেখেন, আপনাকে এই বলে দিই, 47 সালে আপনি কাশ্মীর দখল করলেন কি অস্ত্রের মাধ্যমে? কত বর্গ মাইল? 16,309 বর্গ মাইল। আপনি জুনাগড় রাজ্য দখল করলেন কবে? 48 সালে। হায়দ্রাবাদ দখল করলেন 82,698 বর্গ মাইল কবে? 1948 সালে। গোয়া করলেন 61 সালে। সিকিম করলেন 75 সালে। 62 সালে গেছিলেন তিব্বত দখল করতে। আর আমাদেরকে কি করছেন? আমাদের নামটা আবার কি দিচ্ছেন দেখেন। সেদিন একটা ছোট্ট ক্লিপ আসছিল, ওই ছেলেটার নাম কি, হিন্দি সিনেমায় দেখাচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ, 16ই ডিসেম্বর পাকিস্তানের পরাজয়। আজ পর্যন্ত আমাদের দেশের কোন সরকারের প্রতিবাদ করে বলছে এই সমস্ত ছবিগুলো ব্যান করো? গত বছরে তো ভারত সরকার তাদের 16 না, ডিসেম্বর তাদের সে তো জয় টুইট বলছে। করে বলছে। আর আমি বললাম যে একদম এটা তো একটা পাবলিক ডকুমেন্ট, সারা পৃথিবীতে তো মানুষ দেখে ইন্ডিয়ান ছবি, তা আমি বলতে পারবো না? আপনি একটা জিনিস দেখেন, আপনার নাম কি দেওয়া হয়েছিল? আপনার নাম দেওয়া হয়েছিল হচ্ছে অধীনস্থ জনপদ। শরণার্থ শিবিরে আমাদেরকে ডাকা হতো অধীনস্থ জনপদের লোক। অফিসিয়ালি এটা বলা হতো। হ্যাঁ, আমরা কার অধীনস্থ? সে অধীনস্থ জনপদ বলে আমি যখন বলি, চিৎকার করি, একজন আবার বলছে ওখানে লেখা আছে তোমার ইয়া আছে। আরে ওই সময় আমি বলি যে অরোরার কাছে কেন নিয়ে যে সাইন করবে? ওখানে আমি থাকবো না কেন? না ছিল, দাঁড়ায় ছিল। কে? খন্দকার সাহেব দাঁড়ায় ছিল। খন্দকার দাঁড়ায় থাকবে কেন? খন্দকার সাইন করবে। আর মেজর জলিল কি বলছে তার অরক্ষিত বইতে? তাকে সাইন করতে দেওয়া হয়নি, তাকে সামনে দাঁড়াতে দেওয়া হয়নি খুলনাতে স্যারেন্ডার অনুষ্ঠানে। কেন? সবস্ত্র নিয়ে গেলেন। এই অস্ত্র তো সব আমেরিকান জার্মানি অস্ত্র। মানে সাইনটা জেনারেল ওসমানীর জেনারেল ওসমানী করবেন না? আরে ওসমানী না কর, সাক্ষী হিসাবে ওসমানী থাকুক। 9 মাস যুদ্ধ করলাম আমি। ওই যে কালকে এটা খুব সুন্দর বলে দিছে ইন্ডিয়া, শোনেন। 300 রান করছেন ভাই, রান দরকার 312টা, 2টা বল বাকি আছে। আপনি 49 ওভার 4 বল খেলে ফেলে 300 রান করছেন। আমি বাকি 2 বলে 12 করছি, 2টা 6 মেরে, সেজন্য জয় পাইছে। 2টা যদি না করতে পারতাম 2 বলে, তাহলে আমাকে বলতেন ঈদের পরে আবার খেলা হবে। কি বলা হতো? ঈদের পরে খেলা হবে। বালির ট্রাক সরাতে পারেননি ভাই, আর এগুলো কথা বলেন না। আর আমি ব্যক্তিগত কারো বিষয়ে কথা বলতে যাই না, কিন্তু আপনি যেভাবে কালকে ব্যক্তিগতভাবে কথা বলছেন আন্দালিব সাহেব, আপনার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে সবাই যদি বলা শুরু করে, আপনার পক্ষে টেকা মুশকিল। কারণ আপনি কার কে আত্মীয় এটা সবাই জানে। কিন্তু আপনি কালকে বড় বড় কথা বলছেন, 17 বছর খুব নির্যাতিত। আপনি 17 বছর কি নির্যাতিত? হ্যাঁ, জেলে ছিলেন। জেলে কার কার কাছে কমলার বাক্স গেছে, কমলার ঝুড়ি গেছে, আর কাকে বৃষ্টির মধ্যে কম্বল ছাড়া সারা রাত থাকাইছে, এটা এই দেশের মানুষ জানে। এর বেশি আর বললাম না। স্বাধীনতার পরে দুর্ভিক্ষ কেন হয়েছিল, এবং আপনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের তেমন কোনো ভূমিকা ছিল না, যদি একটু ব্যাখ্যা করতেন। প্রথম কথা হলো 25 তারিখে আমার সুটকেস গোছানো হলো। তার মানে কি? আমি সারেন্ডার করার জন্য রেডি। ক্র্যাকডাউন, আমি সারেন্ডার করলে ক্র্যাকডাউন হবে না, এরকম যদি আন্ডারস্ট্যান্ডিং হতো আমি হতাম। কিন্তু আমার সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, কিছু নাই। আমি কি করলাম? তাদের হাতে যায় ধরা দিলাম। ওই রাতে আমি আবার বলে দিছি, তোরা আমাকে দেশদ্রোহী বানাবি নাকি? আমি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে। তার মানে আমি স্বাধীনতা চাইনি। এবং আপনারা একটা জিনিস অবাক হয়ে যাবেন, উনি যখন এই দেশে আসার আগে কিন্তু ইন্ডিয়ায় গেছে। ইন্ডিয়া যে কিন্তু তাকে 25 দফা চুক্তি সাইন করার করছেন। অনেকে বলে না যে উনি তো বলে দিলেন প্রত্যাবর্তনের কথা হচ্ছে। শেখ মুজিবুর রহমান আসলো আর ইন্ডিয়ান সৈন্য চলে গেল। 25 দফা চুক্তিতে সব লিখে দিয়ে আসলেন, খালি মাটিটা কোদাল দিয়ে কেটে নিয়ে যেতে পারেনি। আমার মা বোনের যে সম্ভ্রমের কথা খুব বড় বড় করে বলেন অনেকে, 71 সালের কথা। 71 সালে কয়জন কি খারাপ হয়েছে? চলেন প্রতিটা গ্রামে গ্রামে যাই।
ইন্ডিয়ান সৈন্যরা কোন গ্রাম থেকে কাকে তুলে নিয়ে গেছে চলেন, আমি একদম চ্যালেঞ্জ দিচ্ছি এদেশের মানুষকে। 71 সালে আমার মা বোন যতটা সম্ভ্রম হারায়নি, এই 72 সালে ইন্ডিয়ান সৈন্য যাওয়ার আগে আমার মা বোনরা তত সম্ভ্রম হারাইছে। কাদের দ্বারা হয়েছে? এই ইন্ডিয়ান সৈন্য দ্বারা। মানে পাকিস্তান সৈন্যদের দ্বারা? আমি বলতেছি পাকিস্তান সৈন্যদের দ্বারা যতখানি হয়েছে তার চেয়ে দ্বিগুণের বেশি হয়েছে ইন্ডিয়ান সোলজারের দ্বারা। 9 মাসে যা হয়েছে, যা হয়নি এই পরবর্তীকালে 72 সালে তাই হয়েছে। এমন কোন শহরের এমন কোন দোকান দেখাতে পারবেন যে দোকানে জাপানিজ কাপড় ছিল? আরে মেশিন পত্র তো নিচে নিচে দোকানে ঢুকে জাপানি যে প্যান্টের কাপড়, কোটের কাপড়, সেটা মতো তুলে নিয়ে চলে গেছে, ফ্যাট খুলে নিয়ে চলে গেছে। চলেন। এবং মেজর জলিলকে না না, বাধা দেওয়ার কারণে সেটা তো ডিসেম্বর মাসে তাকে অ্যারেস্ট করালেন। আপনি পয়টা ডিসি নিয়োগ করছিলেন কাকে জানেন? 16 ডিসেম্বরের পর সব ইন্ডিয়ান অফিসারদেরকে। আপনি কোন স্বাধীনতার গল্প বলেন? ইন্ডিয়ান অফিসারদেরকে আপনি ডিসি নিয়োগ করলেন প্রত্যেকটা জেলায়, তো 18টা জেলা। ইতিহাস তো অল্প একটু দেখেন, পুরাটা দেখেন। আর দুর্ভিক্ষের কথা বলেন, দুর্ভিক্ষ কেন হলো? দুর্ভিক্ষ আমার দেশে। আমি নেতা। যেমন আপনাকে একটা জিনিস বলি, আমি খুব কাছ থেকে তারেক রহমানের বেশ কিছু জিনিস দেখি, খালি সমালোচনা করলে হবে না। অনেকে বলে যে উনি স্ট্যান্ডবাজি করে, আমার কাছে এটা মনে হয় ইফতারির সময় তার বডিগার্ডরা তার পিছে থাকবে, এটাই নিয়ম। এবং পানি কখনোই খেতে পারবে না প্রধানমন্ত্রীর সামনে, এবং বসতেও পারবে না তারা। আমি দেখছি মাননীয় প্রধানমন্ত্রী ওই জিনিসটা আমি দেখিনি। সে মানুষ তার কাছে যাচ্ছে, সে খুব আতঙ্কিত, মন খারাপ, এটা দেখিনি। এবং তার বডিগার্ডরা মানুষকে যেতে দিচ্ছেন, এতে সে বিরক্ত হচ্ছে। ওই বডিগার্ডগুলোকে ইফতারির সময় বলো যাও, তার ওখান থেকে সরাই দিলেন সবাইকে। তার টেবিল আর আমার টেবিল এই জায়গায়, সবাইকে সরাই দিলেন, যাও পানি খাস। অনেকে আবার নিজের শরবতও দিতে চাইছিলেন, এটা একদিন না, এবারে বিভিন্ন জায়গায় এদের তিনি ইফতার বাদ দিলেন। একটা মানুষের আমি তার মধ্যে বহু কোয়ালিটি দেখি রে ভাই, বহু কোয়ালিটি দেখি। সে যে ওদের বলতেছে লাইটে দাঁড়া যায় না। শোনেন, বহুদিন কোর্টে যেতে আমি দেরি হয়েছে, সোমবার দিন করে বিশেষ করে। এই ফ্যাসিস্ট যখন সচিবালয়ে যাইতো, মানুষকে উল্টা দিক হয়ে দাঁড়াতে হতো রে ভাই, মানুষকে রাস্তায় উল্টা দিক হয়ে দাঁড়াতে হবে। কথা বলছেন আপনি? হ্যাঁ, আর ওদিকটা পেতাত্ত যাবে। আজকে কোথায় তো উল্টা ভাবে দাঁড়াতে দূরের কথা। এতটা মানে হালকা প্রোটোকল, এবং হালকা প্রোটোকল না, এই জন্যই বললাম যে ওনার মধ্যে সাধারণ, হ্যাঁ ওনার মধ্যে আমি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি, কিন্তু এই এক জায়গায় ওনাকে কে ভুল বুঝাচ্ছে এটাই বুঝতেছি। আমি সেদিন কথা বলছি, এই এক জায়গায় কে তারেক রহমানকে ভুল বুঝাচ্ছে সেটা, কারণ আমি ওনার চোখের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদ দেখি, ওনার চোখের মধ্যে আমি দেখি ভারতীয় আগ্রাসনবাদের বিরোধিতা, ওনার চোখের মধ্যে দেখি বাংলাদেশ সবার আগে, এটা সত্যি উনি বিশ্বাস করেন। ওনার চলাস ফেরা সবকিছু দেখেন। ওনাকে কেন এই জুলাই সনদ নিয়ে কে ভুল বুঝাচ্ছে এটাই বুঝতেছি। কেন আমার কাছে সবসময় মনে হয় তার চারিদিকে কনস্পিরেসি হচ্ছে। ওনার মতো লোককে বাংলাদেশের দরকার। উনি 5 বছর চালাক দেশটা একটা স্থিতিশীল জায়গায় যাক। ফেলে দেওয়ার কথা আসতেছে না, আসতেছে হচ্ছে জীবন মরণের কোশ্চিন। তার বাবাকে কিন্তু ইন্ডিয়া মেরে ফেলে দিচ্ছে। সে যখনই বাংলাদেশের জনপ্রিয়তা আকাশচুম্বী, মিডল ইস্টের সবাই জিয়াউর রহমান বলতে পাগল, যখন মিডল ইস্টের সবাই সমস্ত রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান বলতে পাগল, যখন আমার এখান থেকে কি নিচ্ছেন, উনি কি বলছিলেন, কি চাও তুমি? সৌদির বাচ্চা ফয়সাল বলছিলেন কি চাও তুমি? বলছে আমি কিছু চাই না, আমার দেশে এতগুলো হাত আছে, আপনি এই হাতের ব্যবস্থা করে দেন। ওই ব্যবস্থাতে কিন্তু রিমিটেন্স, তার সন্তান তাকে মেরে ফেলে দিছে। এবং শেখ হাসিনা আশা 17 দিনের মাথায়, এবং যেদিন হত্যা হয় সেদিন তো শেখ হাসিনা আখাউড়াতে ধরা পড়লেন সাজেদা চৌধুরী সহ। আমি ওই জায়গায় যাচ্ছি না, সেজন্য আমার কাছে মনে হয় যে ঘরের মধ্যে শত্রু থেকে আমার প্রধানমন্ত্রীকে মনে সতর্ক থাকবে। কারণ যারা এই জুলাই সনদ থেকে ওনাকে সরিয়ে নিয়ে আসতেছে, সস্তা বুলি করতেছে, তারা ওনাকে জনবিচ্ছিন্ন করে ফেলবে, আর এই জুলাই সনদ যদি উনি বাস্তবায়ন করে,
ইনশাল্লাহ আমার মতো লোক বলতেছে, অন্য কে কি করবে, ওনার বিরোধিতা যে করবে তার বিরোধিতা আমি করবো ইনশাল্লাহ। একটু জামাত ইসলাম প্রসঙ্গে আসি। জামাত ইসলাম বাংলাদেশের হলো তাদেরকে রাজাকার এবং যুদ্ধাপরাধী ইত্যাদি এখনো বলা হচ্ছে, এবং কেউ কেউ বলছেন যে এটা একটা আওয়ামী এবং ফ্যাসিবাদী ভারতীয় বয়ান। তো জামাত ইসলামীকে আমরা দেখি তাদের নেতারা স্বীকার করেছেন যে তারা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে কাজ করেছেন। দৈনিক সংগ্রামে অনেক বিবৃতি পাওয়া যায় এরকম জামাতের নেতাদের। তো ৭১-এর ভূমিকার ব্যাপারে আপনার ব্যাখ্যাটা কি? জামাতের কথা হলো ৭১-এ জামাত ইসলাম ২৫শে মার্চের পরে যে অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন, সেটা জামাত ইসলাম সহ জামাত ইসলাম, আওয়ামী লীগ, আবার বলে দিচ্ছি, জামাত ইসলাম, আওয়ামী লীগ, মুসলিম লীগ, নিজামী ইসলাম পার্টি, এদের সবার রাজনৈতিক ভুল ছিল। কারণ মালেক মন্ত্রিসভায় এরা সবাই মন্ত্রী ছিল। তখন স্বাধীনতার সময় এই মন্ত্রিসভা কে কে মন্ত্রী ছিলেন? ১৪ জন মন্ত্রী ছিলেন। ১৪ জন মন্ত্রীর মধ্যে ৫ জন মন্ত্রী কার ছিলেন? ৫ জন মন্ত্রী ছিলেন মুসলিম লীগের। সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি কার? সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টিটা কার ছিলেন? সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি ছিলেন মুসলিম লীগ। মুসলিম লীগ তখন, তাই না? আচ্ছা, আর মুসলিম লীগের কয়জন ছিলেন? ৫ জন। তো মুসলিম লীগের যদি ৫ জন থাকে, তারপরে কয়জন ছিলেন? আওয়ামী লীগের ছিলেন ৩ জন। আওয়ামী লীগের ছিলেন ৩ জন। তারপরে জামাতের কয়জন ছিলেন? ২ জন। নিজামী ইসলাম পার্টির কয়জন ছিলেন? ২ জন। তাহলে যদি আপনি বলেন রাজনৈতিক ভুল, তাহলে রাজনৈতিক ভুল এই সবারই ছিল। অখণ্ড কি পাকিস্তান চাওয়াটা ছিল একটি রাজনৈতিক ভুল। কিন্তু আজকে কিন্তু এসে প্রমাণ হয় যে না, ভারত চাইছে। ভারত খুব এই কুটচাল সেই ৪৭ থেকে শুরু করছে। কিভাবে এই বাংলাদেশ নামক এই বাংলা, সুবে বাংলা, আমাদের নাম ছিল সুবে বাংলা। শোনেন, ব্রিটিশরা তো যে হায়দ্রাবাদ প্রথমে দখল করেনি, ব্রিটিশরা যে মহারাষ্ট্র দখল করেনি, ব্রিটিশরা যে মুম্বাইও দখল করেনি, দিল্লিও দখল করেনি, ব্রিটিশরা প্রথম দখল করছে বাংলা। ঘরের মধ্যে যে মেয়েটা সবচেয়ে বেশি সুন্দর, তারই কিন্তু বিয়ের প্রস্তাব সবচেয়ে বেশি আসে। আমরা ছিলাম সেই সুফলা, শস্য শ্যামলা, আমরা ছিলাম সেই বাংলা। সেই বাংলাকে কে না লুণ্ঠন করতে চাইছে। তো এই লুণ্ঠনের এই অতীত অভিজ্ঞতা থেকে জামাত ইসলাম যে কথাটা বলে, কিন্তু আমার মনে হয় ২৫ তারিখের পরে পাকিস্তান যে আক্রমণ করছে, তারপরে আর অখণ্ড পাকিস্তান চাওয়াটা কি হয়নি, এইগুলো কোনো রাজনৈতিক দলের উচিত হয়নি, যৌক্তিক হয়নি। এবং কিন্তু কেন আমি বলি, এটা যেভাবে গণহত্যা চালিয়েছে ২৫শে মার্চে, সেই জন্যই বলি কেন কোনো রাজনৈতিক দলেরই আর তখন মালিক মন্ত্রিসভায় সমর্থন করা উচিত হয়নি। উচিত যদি না হতো, আর একটা জিনিস এদেশের মানুষকে বলবো, ডেথ রেকনিং এই বইটা পড়া। শর্মিলা বসুর ৩০ লাখ না ৩০,০০০, ওখানে সুন্দর পরিসংখ্যান দেওয়া আছে। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আর একটা কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সাথে, এবং ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এশিয়া পোস্ট আলাপন অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিকে নিয়ে, নতুন সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এশিয়া পোস্টের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।